সেজুতির রুমে ঢুকে হা হয়ে গেল। এত সুন্দর আর বড় ঘর। আগেরবার অন্য ঘরে ঘুমিয়েছিল, তাও এক রাতের জন্য। ক্লান্তি আর চিন্তায় কোনো কিছু ভালো করে খেয়াল করেনি। দিনের আলোতে পরিষ্কার ঝকঝকে রুমটা দেখল এখন। কথাটা বলেও ফেলল, খুব সুন্দর ঘর। কে থাকে এখানে? পাশের রুদ্র দাঁড়িয়ে এতক্ষণ সেজুতিকে নিখুঁত পর্যবেক্ষণে ব্যস্ত ছিল। যাতে হস্তক্ষেপ ঘটালো স্বয়ং সেজুতি। রুদ্র ছোট করে বলল, কেউ না। সেজুতি অবাক হয়ে বলল, কেউ থাকে না, তাও এত গোছালো থাকে? বাবা, আর আমার ঘরে আমি থাকি তবুও কি অগোছালো? শেষ কথাটা বিড়বিড় করে বলায় রুদ্র শোনেনি। প্রথম কথার উত্তরে বলল, এসব সার্ভেন্টরা করে রাখে। আচ্ছা, আপনার বাড়িতে সব মিলিয়ে কয়টা ঘর? সেজুতি কৌতূহলের উত্তর জানতে রুদ্রর দিক ফিরল। রুদ্র নিচের ঠোঁট কামড়াল। সেকেন্ড খানেক ভেবে কাঁধ উঁচু করে বলল, কি জানি, গুনিনি কখনো। সেজুতি আরো অবাক হলো। নিজের বাড়িতে কটা ঘর লোকটা নিজেই জানে না। আজব ব্যাপার। সেজুতির চেহারা দেখে রুদ্র অপ্রস্তুত ভঙ্গিতে বলল, আমি বাড়িতে তেমন থাকি না। যতটুকু ও বা থাকি শুধু নিজের রুম, ডাইনিং আর ড্রয়িং। ইনফ্যাক্ট অভ্রর রুমেও খুব একটা যাওয়া হয় না আমার। সেজুতি ছোট করে বলল। ভাবল, বাড়িটা এত সুন্দর, ঘরগুলো আরো সুন্দর। ওনার নিজের ঘরটা কেমন হবে তাহলে? ওটা বোধ হয় সব থেকে বেশি চোখ ধাঁধানো হবে। ইস, যদি একবার দেখতে পারতাম। সেজুতির ভাবনা কেটে যায় রুদ্রর কথায়। আপনি তাহলে ফ্রেশ হন, পরে কথা হবে। সেজুতি মাথা দোলায়। রুদ্র যেতে যেতে দরজা চাপিয়ে বের হয়। সেজুতি লম্বা হয়ে বিছানায় শুয়ে পড়ে। সাদা চাদরে লাল টুকটুকে থ্রি পিস পরিহিতা তরুণীকে ভয়ানক সুন্দর লাগছিল তখন। পরমুহূর্তে দৌড়ে বারান্দায় আসে। সত্যিই মেন গেট দেখা যাচ্ছে এখান থেকে। সেজুতি নজর ফেরালো পাশের বারান্দায়। রুদ্র তখন বলেছিল এই ঘরটা তার পাশের ঘর। তার মানে ওই রুমটা ওনার। সেজুতির আগ্রহ বেড়ে গেল দ্বিগুণ। গলা উঁচিয়ে দেখার চেষ্টা করল ওপাশটা। রুদ্রর ঘরের বারান্দায় কোনো রকম গ্রিল নেই। সম্পূর্ণ উন্মুক্ত। ছাদের মতো রেলিং দেয়া চারপাশে। কত বড়! সাথে বসার জন্য গোল একটা টেবিল আর চারটে চেয়ার পাতানো। ছোট ছোট টবের মধ্যে নাম না জানা গাছ। সব মিলিয়ে ভীষণ মনে ধরল সেজুতির। বাড়িটার কোনায় কোনায় যেন সৌন্দর্যমণ্ডিত। সিঁড়ির গোড়ার সেই করিডোরটা, ওটাও তো দারুণ ছিল। করিডোর এর কথা মনে পড়তেই সেজুতির সেদিনের দুর্ঘটনার কথা মাথায় আসে। অন্ধকারে অজ্ঞাত এক ব্যক্তি চুমু দিয়েছিল গালে। সেজুতি চট করে গালে হাত বোলায়। চুপ করে মন খারাপ হয়। মেজাজ বিগড়ায়। ওড়না দিয়ে গাল জলে লাল বানায়। কয়েকদিন আগেও কি অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটত তার সঙ্গে। প্রথমে কোনো আগন্তুকের পাঠানো উপহার, দিনরাত লোকটার পাঠানো মেসেজে বিভ্রান্ত হওয়া। আবার সেই জামাটা যখন ইচ্ছে না থাকা সত্ত্বেও গায়ে পড়ল, মেসেজ পাঠিয়ে প্রশংসাও করেছিল লোকটি। তার মানে নির্ঘাত লোকটা তাকে ফলো করে। আচ্ছা, চুমু দেয়া ওই অসভ্য লোক আর এই লোকটি একজনই। ওই দিন আবার আই লাভ ইউ লিখে পাঠিয়েছে। কে হতে পারে ওটা? কে অমন আদাজল খেয়ে পড়ল তার পেছনে? মাঝখানে তো ওই লোকের কোনো খোঁজ ছিল না। হুট করে সেদিন আবার উদয় ঘটল। কবে জানবে এই লোকের আসল পরিচয়? সে যদি দৃঢ় প্রতিজ্ঞা করল, যদি দুজন একই লোক হয়, যেদিন লোকটাকে পাবে, যেই ক্রুট দিয়ে তাকে চুমু খেয়েছে, পেঁচি দিয়ে কুচুত করে কেটে দেবে সেটা। দেবেই। ঠান্ডা এক স্নিগ্ধ বাতাস ছুঁয়ে গেল সেজুতির মুখশ্রী। চুল সমেত উড়ে উঠল ওড়নার প্রান্ত দুটো। চোখ বুজে ফেলল ভালো লাগায়। মুখে এসে পড়া চুল সরিয়ে বারান্দার গ্রিলে আঙুল বন্দি করে বাইরে তাকালো। তন্ম হয়ে চেয়ে দেখল সাদা আকাশ। বায়োস্কোপের মতো একের পর এক স্বপ্নদৃশ্য ভেসে উঠল ওখানেও। বরাবরের মতো তার ভাবনার প্রতিটি শব্দ শুরু হয় রুদ্রকে দিয়ে। মেঘের মতো ভাসল প্রথম আলাপের সেই রাগে রুদ্রর চেহারা। এই লোকটা এক সময় তাকে দেখলে কি অদ্ভুতরকম রেগে যেত। ফর্সা নাকের পাটা ফুলত ক্রমশ। চোখের কোটর লাল হতো। খারাপ খারাপ কথা শুনিয়ে হেনস্থা করত। এই তো কয়েকদিন আগেও হাত ধরায় রুমাল দিয়ে মুছে নেয় রুদ্র। গাড়িতে ওঠায় সম্পূর্ণ গাড়ি ধোয়। আর আজ, আজ সব পাল্টেছে। এখন এই লোক তাকে ছোঁয়ার জন্য ব্যাকুল থাকে। বিয়েতে তার ঠোঁট স্পর্শ করল কি অবলীলায়। সেজুতি মাথা নামিয়ে লাজুক হাসল। রুদ্রর প্রত্যেকটা আচরণ বলে দেয় রুদ্র তাকে ভালোবাসে। ওকে চায়। তবে বলে না কেন? কেন এসে হাত বাড়ায় না? একটা মেয়ে হয়ে সে কি লজ্জা শরমের মাথা খেয়ে বলতে পারে এসব? কখনো পারবেও না। তাহলে কেন আসে না লোকটা? সেজুতি গ্রিলের সাথে মাথা ঠেকিয়ে গুনগুন করে গেয়ে উঠল।
দিল মিরা হার বার ইয়ের শানকো বিকারার হাইন কাহুলা পেয়ার হাইন কাহুলা পেয়ার হাইন ইন পেয়ারায় ব্যাটুন মেইন অঞ্জনা ইকরার হাইন কাহুলা পেয়ার হাইন। পরপর আবার গান ধরল। ভালোবাসি হয়নি বলা, তবুও ভালোবাসি। পাশাপাশি হয়নি চলা, তবুও পাশাপাশি। তোমায় নিয়ে ফুলে ফুলে স্বপ্ন উড়াই আকাশ নীলে। তোমাতে বিভোর থাকি আমি 12 মাসি। ভালোবাসি হয়নি বলা, তবুও ভালোবাসি। পাশাপাশি হয়নি চলা, তবুও পাশাপাশি। গান শেষে সেজুতি ফুস করে একটা নিঃশ্বাস ফেলল। মন খারাপ এক চিমটি বেড়ে গেল। আকাশের দিক চেয়ে বলল, সেজুতি, এ জীবনে তোর ভালোবাসি শোনা হবে না। রুমে আসার জন্য পা বাড়াবে হঠাৎ চোখ গেল পাশে। ছ্যাঁতো করে উঠল বুকের ভেতর। রুদ্র রেলিংয়ে হাত রেখে নিচের ঠোঁট কামড়ে ধরে হাসছে। চোখের দিকেই সেজুতির লজ্জায় পারল না মাটিতে মিশে যেতে। লোকটা তার গান শুনে ফেলেছে। পরপর কয়েকটা পলক ফেলে ছুটে রুমে চলে এলো। এখানে দাঁড়ানোর সাহসটুকুও পেল না। লজ্জায় হাঁসফাঁস লাগছে। দৌড়ে ঢুকে পড়ল ওয়াশরুমে। আবার একটা আননোন নম্বর থেকে কল এসছে। রুদ্র এখন অচেনা নম্বর দেখলে ভয় পায়, রাগ হয়। নির্ঘাত সন্ধ্যা মেয়েটা নাই নাই করে অনেকক্ষণ পর রিসিভ করল। যা ভেবেছিল ঠিক তাই। সন্ধ্যারই কল। রিসিভ করতেই বলল, আপনি আমাকে এত অ্যাভয়েড কেন করছেন? একটা মেয়ে হয়ে আপনাকে প্রপোজ করলাম বলে ভাব নিচ্ছেন। কোন দিক দিয়ে কম আছে আমার? আমার বা আন্ডারস্কোর? রুদ্র খট করে লাইন কেটে ফোন সুইচ অফ করল। পকেট ভরে বেরিয়ে এলো। সিঁড়ির গোড়ায় এসে নিচে তাকালো। আরিশা খাবার বাড়ছে টেবিলে। সাহায্য করছে দুজন মেয়ে সার্ভেন্ট। রান্না ওরাই করেছে। আরিশা তো এলোই কিছুক্ষণ। রুদ্র সেজুতিকে নিচে পেল না। তার মানে ঘরে আছে ও। রুদ্র গিয়ে সেজুতির রুমের দরজার সামনে দাঁড়ালো। টোকা দেবে কি দেবে না ভাবল। কি বলবে টোকা দিয়ে? খেতে ডাকছি। না, কেমন ক্যাবলাকান্তের মতো দেখায় বিষয়টা। চলে যাবে ভাবল, এর আগেই দরজা খুলে যায়। শব্দ শুনে রুদ্র পেছনে ঘোরে। সদ্যস্নাত সেজুতি দাঁড়িয়ে। পিঠে ছড়ানো ভেজা চুল। পরনে নীল থ্রি-পিস। মুখে প্রসাধনীর প্রলাপ খুঁজে পাওয়া মুশকিল। অথচ কি সুন্দর টাই না লাগছে। রুদ্র মুগ্ধ চোখে চেয়ে শুকনো ঢোক দিল। ডোল বাজছে বুকের ভেতর। সেই গায়ে হলুদের শাড়ি পড়ুয়া বৃষ্টি ভেজা মেয়েটিকে দেখে প্রথম নিশ্চিত উপলব্ধি হয় সে প্রেমে পড়েছে। এখন তো উপলব্ধি হচ্ছে প্রতিটি পদে পদে। এই মেয়েকে তার চাই। যে কোনো মূল্যে হলেও চাই। চাই, চাই, চাই। দরজা খুলেই রুদ্রকে দেখে সেজুতি ভরকেছে। একটু আগের পাওয়া লজ্জার কথা মনে করে মাথা নামিয়ে ফেলল। রুদ্র কোনো মতে বলল, খেতে আসুন। একরকম পালিয়ে গেল সে। সেজুতি গুটি গুটি পায়ে সিঁড়ি ভেঙে নামল। রুদ্র আগে ভাগে গিয়ে একটা চেয়ার দখল করে বসেছে। সেজুতি নামতেই অভ্র হেসে চেয়ার টেনে দিল। রুদ্রকে একবার দেখে সেজুতি চেয়ারে বসল। অভ্র দিয়েছে তো দিয়েছে, একদম রুদ্রর সামনের চেয়ারটাই। আরিশা খাবার সার্ভ করছিল। রুদ্র ওকে বলল, তুমিও বসো। আরিশা বরাবর বাধ্য মেয়ে। ভাসুরের আদেশ শিরোধার্য। গিয়ে অভ্র আর সেজুতির মাঝখানের চেয়ারে বসল। টেবিলের এ প্রান্তে রুদ্র একা, ওপাশে বাকি তিনজন। রুদ্র মনোযোগ দিয়ে খাচ্ছে। ভুল করেও সেজুতির দিক তাকাবে না সিদ্ধান্ত নিয়েছে। ওকে দেখলেই হৃৎপিণ্ড ছলকে ওঠে। হাত পা শীতল হয়। খালি মন চায় একটু ছুঁয়ে দেই। কিন্তু এখন তো সেসব করা যাবে না। আশেপাশে ভাইয়ের বউ রয়েছে। নিয়ন্ত্রণে থাকা জরুরি। দাঁড়ি। হঠাৎ পায়ের ওপর একটা নরম পায়ের স্পর্শ পেল। রুদ্রর মুখে দেয়া ভাতটুকু আটকে গেল গলায়। ভ্রু কুঁচকে বাকিদের দিকে তাকালো। নরম পাটা ক্রমশ তার পায়ের পাতায় আঁকিবুকি করছে। অভ্র এরকম করবে না। আরিশা তো উইথ আউট করছেন। বাকি রইল সেজুতি। এই মেয়েও তো মন দিয়ে খাচ্ছে। তাহলে পা টাকার। বিচক্ষণ রুদ্রর বুঝতে বাকি থাকে না। কুচকানো ভ্রু টানটান করে সূক্ষ্ম হাসল। কি দারুণ অভিনয়, তাই না? রুদ্র দুপা দিয়ে স্পর্শ করা পাটা চট করে চেপে ধরতেই সেজুতির খাওয়া থেমে গেল। গোল চোখে তাকালো। ধরা পড়েছে তার মানে। কাচুমাচু করে ফেলল চেহারা। রুদ্র মিটিমিটি হেসে সেজুতির সালোয়ার ভেদ করে একটু উপরের বুড়ো আঙুল ছোয়ালো। থরথর করে কেঁপে উঠল সেজুতি। পা ছোটাতে মৃদুমন্দ মোচামুচি শুরু করল। কিন্তু লাভ হল না। শক্তিমান রুদ্রর কাছে সে নেহাতি তুচ্ছ। ঠোঁট উল্টে কাদো কাদো ভঙ্গিতে তাকালো সেজুতি। যাতে রুদ্রর একটু দয়া হয়। এমন করে পা ছোঁয়া নয়, সমগ্র শরীর শিরশির করছে। সুরসুরি লাগছে। সেজুতি নিজের প্রতি বিরক্ত হল। কি দরকার ছিল ফাজলামো করতে যাওয়ার? ভাই। অভ্রস্বরে সেজুতি চমকে ওঠে। এতক্ষণ অন্য ধ্যানে ছিল যে। কিন্তু রুদ্র নিরুদ্বেগ।
স্বাভাবিকভাবে খাবার মুখে তুলে বলল, বল। সেজুতির পা এখনো তার দুপায়ের মধ্যে বন্দি। অভ্র বলল, শুনলাম অফিস থেকে নিউ ইয়র্কে যেতে হবে। কি সব মিটিং ফিটিং আছে? হ্যাঁ, তুই একা নস, আলিশাও যাবে। হ্যাঁ, মিস লুবনা ফোন করেছিলেন আমায়। আজ রাতে ফ্লাইট জানালো। সেজুতির ছোটাছুটি থেমে গেল তাৎক্ষণিক। আজ রাতে আলিশা, অভ্র চলে গেলে তাকেও তো বাড়ি ফিরে যেতে হবে। রুদ্রর সাথে নিশ্চয় একা একটা বাড়িতে থাকা যাবে না। এটা কোনো কথা? কি ভেবে এলো এখানে আর এখন কি হবে? রুদ্রর সাথে সময় কাটানোর যে অমোঘ ইচ্ছে নিয়ে এসেছিল শুরুতেই তার মরণ হবে ভাবতেই সেজুতির মুখ অন্ধকার হয়ে আসে। রুদ্রর চোখ এড়ায় না গ্রেসির কালো মুখ। আলিশা বলল, আমরা গেলে সেজুতিকে তো বাড়িতে পৌঁছে দিতে হবে। ভালো হতো যদি আমাদের সাথে ও যেত তাহলে। অভ্র ও তাল মেলায়, হ্যাঁ ভাই, ওকেও নিয়ে যায় না হয়। সেজুতি চুপচাপ ভাতের লোকমা মুখে তুলল। বিদেশ যাওয়া অসম্ভব, ঘাড়ে বহু কাজ, সাথে আবার রুদ্র যাবে না। রুদ্র যাবে না যখন সে যাবে নাকি? কাভি নেহি। কিন্তু বাড়ি ফিরতে হবে তাও আজকেই, এটা ভেবেই খারাপ লাগছে। সবার সব প্রশ্নের উত্তর দিতে এতক্ষণে মুখ খুলল রুদ্র। ওনার অফিস আছে। অলমোস্ট তোদের বিয়ের জন্য 10 দিনের ছুটি কাটিয়েছেন। এখন আবার কিসের ছুটি? আত্মীয় বলে এত ছাড় দেয়া যায় না। অভ্র মাথা নেড়ে বলল, তাও ঠিক। আলিশা মিনমিন করে বলল, কোনোভাবে কি আমার যাওয়াটা ক্যান্সেল করা যায় ভায়া? শুধু যদি অভ্রই যেত আর কি। অফিসিয়াল কাজ আমার গিয়েই বাকি লাভ। রুদ্র শান্ত কণ্ঠে বলল, তোমাদের দুজনকে পাঠানোর উদ্দেশ্য শুধুই অফিসিয়াল নয় আরিশা। বলতে পারো আমার তরফ থেকে হানিমুন ট্রিট এটা। ঘুরে এসো, ভালো লাগবে। নিউ ইয়র্ক দারুণ জায়গা। আরিশা ঠোঁট উল্টে বোনের দিক তাকালো। মৃদু কণ্ঠে বলল, তাহলে বরং আমরা যাওয়ার আগে তোকে বাড়ি নামিয়ে দিয়ে যাব। সেজুতি কালো মুখ চোখ নিয়ে মাথা দোলায়। রুদ্র ভ্রুকুচকে বলল, আমি কখন বললাম তোমরা আজ রাতে যাচ্ছ? তিনজন কৌতূহল সমেত একযোগে তাকালো। অভ্র বলল, মিস লুবনা যে টিকিট আমি ক্যান্সেল করে দিয়েছি। আপাতত কোথাও যাওয়া হচ্ছে না। অভ্র বলল, কিন্তু ওনারা নাকি এ সপ্তাহে কনফারেন্স চাচ্ছিলেন। খুব, তাই 1 সপ্তাহ পরে কনফারেন্স ডেট দিয়েছি। অভ্র চিন্তিত কণ্ঠে শুধালো, কোনো ক্ষতি হবে না তো ভাই? রুদ্রর দৃঢ় উত্তর, আই উইল ম্যানেজ অভ্র, তুই খা। আচ্ছা। রাতারাতি যাওয়া হচ্ছে না শুনে আরিশার ঠোঁটে মৃদু হাসি ফুটলেও সেজুতির চেহারা ঝলমল করে উঠল। বেশ বুঝল রুদ্র তার জন্য পিছিয়েছে সময়টা। ফুরফুরে মেজাজ নিয়ে মুচকি মুচকি হাসল। খাওয়া শেষ হওয়া অব্দি ওভাবেই পা আটকে থাকল রুদ্রর পায়ের মাঝে। সেজুতিও আর ছাড়তে চাইল না। চাইলেও রুদ্র কি ছাড়বে? দুজন তো চাইছেই দুজনেতে বন্দিদশা। পা তো কোন ছাড়। আন্ডারস্কোর আন্ডারস্কোর আন্ডারস্কোর। রুদ্র, অভ্র বাড়ি থেকে বেরিয়েছে একটু আগে। খুব আর্জেন্ট কাজ পড়ল নাকি? অভ্র যখন আরিশাকে বলল, সেজুতি শুনেছে তখন। ও ঘরেই উপস্থিত ছিল সে। আরিশা এখন নাক ডেকে ঘুমোচ্ছে নিজের ঘরে। এবার রীতিমতো বোরিং লাগছে সেজুতির। বসার ঘরে গিয়ে অনেকক্ষণ টিভি দেখল। ফোন টিপল রুমে এসে। রুদ্রর রুমে উকিঝুঁকি দিলেও ভেতরে ঢুকল না। বিনা অনুমতিতে কারো ঘরে প্রবেশ করা ঠিক নয়। লোকটা যদি কপালে থাকে এ ঘর একদিন ঠিক তার হবে। সেজুতি অনেকক্ষণ বারান্দায় গিয়ে বসে থাকল। বারবার মেন গেট দেখছিল। এই বুঝি আসে রুদ্ররা। নিজের হাবভাবে লজ্জা লজ্জাও লাগছে। মনে হচ্ছে সে রুদ্রর বিয়ে করা বউ। বরের আসার অপেক্ষায় বসে আছে। শেষমেশ সময় কাটছে না যখন, ভাবল এই সুযোগে এসাইলম ঘুরে আসবে একবার। সকালে অরুণা মন খারাপ করেছিলেন। এখন বরং গিয়ে কিছুটা সময় ওনার সাথে কাটানো যাক। সেজুতি পুরো দমে তৈরি হয়ে কাঁধে ব্যাগ ঝুলিয়ে বের হলো। কাচ্চি ঘর থেকে অরুণার জন্য 1 প্যাকেট কাচ্চি কিনল। কয়েকটা দিন রুদ্রদের বাড়ি থেকে যাতায়াত করতে হবে ভেবে আগেভাগে প্রয়োজনীয় জিনিসপত্র ব্যাগে ভরেছিল। আন্ডারস্কোর আন্ডারস্কোর। গেটে আসলে আব্বাস বিনাবাক্যে খুলে দিলেন। রফিকের বসার জায়গা টপকে যাওয়ার সময় সেজুতি দাঁড়িয়ে পড়ল। লোকটা নেই এখানে। সকালে যখন এসছিল তখনও ছিল না। ওই সময় ভেবেছিল অত সকাল বিধায় আসেনি। কিন্তু এখন তো থাকার কথা। সেজুতির কেমন যেন সন্দেহ লাগল। পাশ কাটিয়ে যাওয়া একজন ওয়ার্ড বয়কে দেখে ডেকে উঠল সেজুতি। শুনুন ভাই। ছেলেটি পেছনে ফেরে, জি, ম্যানেজার রফিক সাহেব আসেননি আজ? না আপা। কেন? উনি আপাতত ছুটিতে আছেন। ওনার বসন্ত উঠেছে। সেজুতির কোঁচকানো ভ্রু শিথিল হল। কেউ অসুস্থ শুনলে খুশি হওয়া উচিত নয়।
কিন্তু সেজুতি খুশি হলো ভীষণ। রফিক অসুস্থ মানে তার হাতে বিরাট সুযোগ। এই ফাঁকে যা করার করতে হবে। সেজুতি ছুটে ডাক্তার মানিকের চেম্বারের গেল। এখানে সবথেকে পৌল আর অভিজ্ঞ ডাক্তার তিনি। সবাই বেশ মান্যগণ্য করেন। এককালে ওনার বাবাও নিযুক্ত ছিলেন এখানে। এই সময় পেশেন্টে দেখছিলেন মানিক। সেজুতির মিথ্যে পরিচয়, এখানে মেডিকেল স্টুডেন্ট হওয়ায় সিরিয়াল মেনে প্রবেশ করতে হলো না। চেম্বারের একজন রোগী আর দুজন মেয়ে, এরাও মেডিকেলের ছাত্রী। মানিকের ইনস্ট্রাকশন ফলো করাই এদের কাজ। সেজুতি তড়িঘড়ি করে ঢুকেই ওনাকে প্রশ্ন করল, আচ্ছা স্যার, আমি কি কোনো পেশেন্টকে নিয়ে বাইরে বের হতে পারি? যদি সে চায়। অগ্র পেছনে থেকে জড়িয়ে ধরতে কেঁপে উঠল আরিশা। পরে বুঝল এটা তার স্বামী। আরিশা ঘাড় ফেরালো অভ্রর দিক। দুহাতের মাঝে বন্দি থেকেই শুধালো, কখন ফিরলে? অগ্র শব্দ করে আরিশার গাল চুমু খেয়ে বলল, এখনই। ও, আমি মাত্রই ঘুম থেকে উঠলাম। অগ্র বাঁধন মুক্ত করল। হাত ঘড়ি খুলতে খুলতে এগিয়ে গেল ড্রেসিং টেবিলের দিকে। সেজুতি কোথায়? জানি না, ঘুম থেকে উঠে পাচ্ছি না ওকে। অগ্র ভ্রু কুঁচকে বলল, ফোন দাওনি? দিয়েছি, ধরেনি। ও তো বেশিরভাগ সাইলেন্ট করে রাখে। অগ্র একটু ভেবে বলল, গিয়েছে হয়তো কোনো কাজে। চিন্তা করো না, এসে যাবে। খুব। ভাইয়া কোথায়? নিচে। ফ্রেশ হয়েছেন? না। আমি যাই, কফি দিয়ে আসি এক কাপ। তুমি ফ্রেশ হও। যাবে? আচ্ছা যাও। অগ্র বাথরুমে ঢুকলে আরিশা কাঁধে আঁচল টেনে রুম থেকে বের হতে নেয়। হঠাৎ দরজায় টোকা পড়ার শব্দ আসে তখন। ওপাশ থেকে ভেসে আসে রুদ্র নীরের স্বর, আরিশা। অগ্র। আরিশা ব্যস্ত কণ্ঠে জবাব দেয়, জি ভাইয়া। আরিশা দরজা টেনে খুলতেই রুদ্র মৃদু হাসল। আরিশা বলল, ভেতরে আসুন না ভাইয়া। রুদ্র ভেতরে ঢুকল। অগ্র, ফ্রেশ হচ্ছে? আপনি বসুন না। জানলা ঘেঁষে রাখা ডাবল সিটের সোফায় বসল রুদ্র। ডান ভ্রু উঁচিয়ে বলল, বিরক্ত করলাম? আরিশা হাসফাস করে বলল, ছি ছি, ভাইয়া কি বলছেন? আমি অনেক খুশি হয়েছি আরো। আমি তো মাত্র নিচেই যাচ্ছিলাম আপনার কাছে। রুদ্র মুচকি হেসে ইশারা করল, বসো। আরিশা বসে পড়ে তৎক্ষণাৎ। রুদ্র জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, আরিশা, তোমাকে কিছু কথা বলার আছে। অ্যান্ড ইটস ইম্পর্ট্যান্ট ফর মি। আরিশা পূর্বের থেকেও দ্বিগুণ উৎসুক দৃষ্টিতে তাকালো। রুদ্র স্থির গতিতে এলোমেলো দৃষ্টি ফেলল মেঝেতে। কপালের পাশ ঘষল। ঠোঁট কামড়ালো। কথাটা কিভাবে বলবে কিছুতেই বুঝে উঠছে না। আরিশা যেন বুঝে ফেলল রুদ্রর সংকোচ। আশ্বস্ত করে বলল, আপনি যে কোনো কিছু বিনা দ্বিধায় বলতে পারেন ভাইয়া। আমি তো আপনার ছোট বোনই। এত ভাবাভাবির কিচ্ছু নেই। যা মনে আসছে বলে দিন। রুদ্র সত্যিই যেন সাহস পেল। চট করে বলল, আমি সেজুতিকে ভালোবাসি। আরিশা হোঁচট খেল। ওর গোল চোখ দুটোর দিক চেয়েই রুদ্র অকপটে বলল, আমি ওকে বিয়ে করতে চাই। পরপর কতগুলো শখ খেল আরিশা। এমন কিছু কোশ্চিনকালেও আশা করেছিল কি? হতভম্ব হয়ে চেয়েই থাকল রুদ্রর নিরুদ্বেগ মুখের দিক। তুমি কি শুনছো আমার কথা? আরিশার সম্বিত ফিরল। খুব। জি শুনছি। পর মুহূর্তে মিনমিন করে বলল, এই মানে, আমি তো শুনেছিলাম আপনাদের আদায় কাজকলায় সম্পর্ক। সেখানে কিভাবে কি? রুদ্র স্ফীত হাসল। কিভাবে কি আমি নিজেও জানি না। জানলে বলতাম। তবে একটা কথা সত্যি, তোমার বোনের মধ্যে বিশেষ কিছু আছে। আই মিন জাদু টোনা জানে নির্ঘাত। না হলে এত সহজে বশ হলাম কি করে? আরিশা মৃদু হাসল। রুদ্র বেগ নিয়ে শুধালো, তোমার কি এর ব্যাপারে দ্বিমত আছে? দেখো, আমি তোমার বরের বড় ভাই। সে হিসেবে উত্তরটা চাইছি না। ছোট বোনের পাত্র হিসেবে বিবেচনা করো। তারপর তার বড় বোন হিসেবে মতামত জানাও। আরিশা নিঃসংকোচে বলল, একটা সত্যি কথা কি ভাইয়া? আপনাকে আমি খুব কম সময় ধরে চিনি, দেখেছি অল্প। কিন্তু আপনার সম্বন্ধে অভ্রর থেকে শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছিল আমার। আপনি কেমন, কি পছন্দ করেন, কি অপছন্দ করেন, এসব অভ্র কবিতার মতো আওরাত। তাই আমিও আপনাকে যথেষ্ট জানি। যতটুকু দেখলাম সেটুকুই যথেষ্ট আমার জন্য। মানুষ চিনতে পারি আমি, অবুঝ নই। আমি নিঃসন্দেহে বলতে পারবো আমার বোনের জন্য আপনি উপযুক্ত পাত্র হবেন। রুদ্রর ভেতর থেকে স্বস্তির নিঃশ্বাস বের হয়। আলিশা বলল, আমি তাহলে কালই বাড়িতে কথা বলবো। রুদ্র আপত্তি জানালো, এখনই নয়, আমি আগে তোমার বোনের মনের কথা জেনে নিই তারপর। এ পর্যায়ে আরিশার হাসিটা কমে আসে। সেজুতি যে রুদ্রকে কতটা অপছন্দ করে সে জানে। বিয়ে তো এক কথায় নাকচ করে দেবে কনফার্ম। রুদ্র ওর অভিব্যক্তি দেখে বুঝে ফেলল।
নিশ্চিন্ত করে বলল, এত ভেবো না আরিশা, সে যদি না চাইলে নিশ্চয় ওকে জোর করব না আমি। তবে উনি যদি চান আমাকে, তখন কাউকে মানব না। এটাও সত্যি। আরিশা মাথা নাড়ল। সে বুঝেছে। আমি কি আগে সেজুতির সাথে কথা বলবো? না, তার প্রয়োজন নেই। কথা আমি নিজেই বলবো। আমার ধারণা সত্যি হলে উনিও আমায় পছন্দ করেন। আরিশা খুশিতে বাকবাকুম হয়ে বলল, তবে দেরি কিসের ভায়া? কথায় আছে শুভস্য শীঘ্রম। রুদ্র হঠাৎই অন্যমনস্ক হয়ে বলল, আমার জীবনের একজন গুরুত্বপূর্ণ মানুষের ফিরে আসা বাকি। আমার বিশ্বাস সে খুব শীঘ্রই ফিরবে। আর তাকে ছাড়া জীবনের এত বড় একটা কাজ কি করে সারি বলো? আগে সে আসুক, তারপর সব হবে। বলতে পারো ওই মানুষটার জন্যেই আমার অপেক্ষা। কে সে? রুদ্র নিঃশ্বাস ফেলে বলল, জানতে পারবে, খুব তাড়াতাড়ি জানতে পারবে। তবে আমার একটা অনুরোধ তোমার কাছে। আজকের কথা নিয়ে সে যদি যেন কিছু না জানে। আরিশা নিশ্চিন্ত করে বলল, জানবে না ভায়া, প্রমিস। থ্যাঙ্কস। আমি এখন আসি তবে। রুদ্র উঠে দাঁড়ালে আরিশাও দাঁড়ালো। রুদ্র বেরিয়ে যাবে তখনই ওয়াশরুম থেকে বের হলো অভ্র। লম্বা একটা শাওয়ার নিয়েছে সে। এই নিয়ে দুবেলা গোসল হলো। উদাম শরীর, ট্রাউজার পরনে, ভেজা চুল তোয়ালে দিয়ে মুছতে মুছতে রুদ্রকে দেখেই হাত থেমে যায়। রুদ্র তার ঘরে আসে খুব কম। অবাক কণ্ঠে বলে, ভাই। রুদ্র পেছনে ঘুরে তাকালো। অভ্রকে একবার চোখে দেখে পকেট হাত গুজে দাঁড়ালো। গম্ভীর কণ্ঠে আরিশাকে বলল, শোনো আরিশা, অভ্র যদি কোনো দিন কোনো রকম মিসবিহেভ করে তোমার সাথে, সঙ্গে সঙ্গে আমাকে বলবে। ওর কান মলার জন্য আমি আছি। আরিশাও তাল মিলিয়ে বলল, অবশ্যই ভাইয়া, এ নিয়ে একদম ভাববেন না। জানাবো মানে। রুদ্র চলে গেল। আরিশাও মিটিমিটি হেসে বেরিয়ে গেল সাথে। পেছনে অভ্র ব্যাকল হয়ে দাঁড়িয়ে থাকলো। বোকা বোকা কণ্ঠে বলল, যাও বাবা, আমি আবার কি করলাম? আন্ডারস্কোর আন্ডারস্কোর আন্ডারস্কোর। আকাশের চাঁদ হাতে পাওয়ার মতন খুশি লাগছে সেজুতির। অরুণাকে নিয়ে বাইরে যাওয়ার অনুমতি পেয়েছে। ডাক্তার মানিক প্রথমে নাকচ করেছিলেন। বললেন, মানসিক রোগীকে নিয়ে বাইরে বের হওয়া অনেক ঝুঁকি। সেজুতি অনেক বোঝালেও মোড়ামুড়ি করলেন। কিন্তু সেজুতিও হেরে যাওয়ার পাত্রী নয়। প্রথমে সে অরুণাকে রাজি করল। এতে অবশ্য বেগ পোহাতে হয়নি। সেজুতিকে অরুণার শুরু থেকে পছন্দ। মেয়েটার সাথে জমে খুব। কত যত্ন নেয়, দেখাশোনাও করে। এখানকার নার্সগুলোও তো অমন করে না। অরুণা এক কথাতেই বলে ওঠেন, আমি যাব। বরং আরও প্রফুল্ল হয়ে বললেন সে কথা। এরপর সেজুতি রুদ্রকে জানালো। রুদ্র ভয়ে আটসাট। অরুণার হিংস্রতা ভেবে মূলত ভয়টা। মানা করল প্রথমে। সাবধান করল। তার মায়ের প্রতিটি আঘাত সে নির্দ্বিধায় হজম করতে প্রস্তুত। কিন্তু সেজুতির সাথে এরকম হোক কখনোই চায় না। অথচ সেজুতি কথা কানে নিল না। সে তার সিদ্ধান্তে অটল। অরুণাকে নিয়ে বাইরে যাবেই যাবে। উল্টে রুদ্রকে বলল, আপনি ডাক্তার মানিকের সাথে কথা বলুন। বলুন আমাকে অনুমতি দিতে। মানিককে ফোন ধরিয়ে দিল সেজুতি। অগত্যা রুদ্র হার মানল। রোগীর পরিবার ও যখন সায় দিচ্ছে তখন আর মানিক আপত্তি করলেন না। তবে সতর্ক বাণী প্রদান করলেন সেজুতিকে। সাবধানে মেয়ে, পেশেন্ট কিন্তু মারাত্মক আক্রমণাত্মক স্বভাবের। তবে কয়েকদিনে তেমন কিছু তো দেখলাম না, তাও সাবধানে থেকো। সেজুতি অরুণাকে একটা সুতির শাড়ি নিজ হাতে পরিয়ে দিল। কাঁচা পাকা চুল আঁচড়ে খোপা করল। সব কিছু ঠিকঠাক করে বেরিয়ে পড়ল ওনাকে নিয়ে। উবার ভাড়া করল যাওয়ার জন্য। অরুণার চোখমুখে তখন আনন্দের ঝলক। কত বছর পর বের হলো বাইরে। মুক্ত বাতাসে শ্বাস নিলেন। সেজুতি সারাদিন ওনাকে নিয়ে ঘুরল বুদ্ধিজীবী পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান, আরও কয়েকটি জায়গা। নরম ঘাসের ওপর বসে গল্পও করল দুজন। ভেলপুরি খেল পেট পুরে। গোটা দিন দারুণ কাটিয়ে রাত 8টার দিক ফিরল সেজুতি। রুদ্র এর মধ্যে কতবার ফোন করেছে হিসেব নেই। প্রতিবার একই কথা, আপনি ঠিক আছেন? মা কিছু করছেন না তো? সেজুতি আনমনেই হাসল। একটা গম্ভীর রাশভারী লোকের মনের মধ্যে যে এত প্রেম, এত যত্ন জমতে পারে কে জানত। ফুরফুরে মেজাজের রওশন ভিলায় ফিরল সেজুতি। সাথে নিল আরিশার প্রিয় ফুচকা। বেশি করে এনেছে যাতে সবাই খেতে পারে। সদর দরজা খুলল আরিশা। সেজুতি প্রবেশ করা মাত্রই চোখ পড়ে রুদ্রর দিকে। সোফায় বসে কফি খাচ্ছেন জনাব। গায়ে সাদা টি শার্ট, ট্রাউজার। পাশেই অভ্র বসে। রুদ্র ফোন খাচ্ছিল এতক্ষণ। সেজুতি এসেছে বুঝে ফোন পকেট ভরল। চেহারায় বিচলিত ভাব, কোনো কিছু জানতে চাওয়ার উৎকণ্ঠা। অভ্র টেলিভিশনে খেলা দেখছিল।
রুদ্র চুপচাপ থাকলেও আরিশা অভ্র একযোগে সমস্বরে শুধালো, কোথায় গেছিলে? একই সাথে প্রশ্ন করে দুজন দুজনকে দেখল। সেজুতি হেসে ফেলল, জামাই বউয়ের কি মিল? একই সাথে একই প্রশ্ন। সুর একের মধ্যে জুতো খুলে রাখতে রাখতে বলল, একটা জরুরি কাজে। তোর আবার ছুটির দিন কিসের কাজ? বুঝবি না রে আপু, আপাতত বলবো না, সব ঠিকঠাক করে নেই একটু। তবে সেদিন চমকে যাবি কনফার্ম। তোদের চমকানো মুখটা তো দেখবি, সাথে সেদিন সব থেকে বেশি খুশি হওয়া মানুষটাকেও দু চোখ ভরে দেখব আমি। শেষ কথাটায় রুদ্রর প্রতি ইঙ্গিত। রুদ্রকে চিকন চাউনিতে দেখল সেজুতি। রুদ্রর সরল ভাবমূর্তি। আলিশা বলল, মাথা ঠিক আছে তোর? কি আবল তাবল বললি, কিছুই বুঝিনি। অভ্র বলল, আমিও না। আহা, বললামই তো, এখন বুঝবে না কেউ। পরে সময় হলে বলবো। এখন নে, তোর জন্য ফুচকা এনেছি। মন ভরে খা। সেজুতি প্যাকেট করা ফুচকা এগিয়ে দিতেই আরিশা খুশি হয়ে বলল, সত্যি আমার জন্য আনলি? অবশ্যই। আরিশা গদগদ হয়ে বলল, থ্যাংক ইউ। আরিশা ফুচকা সার্ভ করতে চটপট হাত লাগালো। এক প্লেটে ফুচকা রেখে বাকি প্লেটে আলু মাখা, ডিম, শশা কুচি ঢালল। আর ছোট্ট একটা সিরামিকের বাটিতে ঢালল তেঁতুলের টক। তারপর চারজনের জন্য চারটা সার্ভিং প্লেট এনে টি টেবিলের ওপর রাখল। এখানে বসেই খাওয়া যাক। সেজুতি ফ্রেশ হতে ওপরে যেতেই রুদ্র তড়িঘড়ি করে পেছনে ছুটল ওর। আরিশা অভ্র দুজনের চোখেই ধরা পড়ে বিষয়টি। আজ আর আরিশার অদ্ভুত লাগে না, বরং ভালো লাগে। মুচকি হাসে সে। অভ্রর আরিশার হাসি দেখে খটকা লাগলো। আমতা আমতা করে জিজ্ঞেস করল, তুমি কি কিছু জানো? সেজুতির রুমে ঢুকে বিছানার ওপর কাঁধ ব্যাগ রাখল। বেসিনের দিক এগোবে হঠাৎই পেছনে থেকে ডেকে ওঠে রুদ্র। চিন্তিত, উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করে, মায়ের কি অবস্থা? কেমন বুঝলেন? সেজুতি ফিরে তাকায়। মিষ্টি হেসে বলল, আলহামদুলিল্লাহ। পরপর উৎফুল্ল হয়ে এলো সেজুতির কণ্ঠস্বর। জানেন, আজ আমরা অনেক জায়গায় ঘুরেছি, পানিপুরি খাওয়ার প্রতিযোগিতা করেছি। আন্টি কিন্তু জিততে পারেনি আমার সাথে। হেরে যাওয়ার পর ওনার মুখটা যদি দেখতেন। সেজুতি মনে করে শুভ্র হাসল। রুদ্রর মন প্রাণ জুড়িয়ে গেল মায়ের চাঞ্চল্যের বর্ণনায়। পরমুহূর্তে মন খারাপ হলো। উদাস কণ্ঠে বলল, মা আপনার সাথে এত স্বাভাবিক, তাহলে আমায় দেখলে কেন ওরকম করেন? সেজুতির হাসিটা থেমে গেল। মুখ কালো হয়ে এলো রুদ্রর কথায়। দীর্ঘশ্বাস ফেলে বলল, ইনশাআল্লাহ খুব শীঘ্রই আন্টি ফিরে আসবেন আপনার কাছে। সব কষ্ট দূর হবে আপনার, দেখবেন। রুদ্র নিচু কণ্ঠে বলে, সেদিনের অপেক্ষায় আছি। তখন নিচ থেকে আরিশার স্বর ভেসে আসে, সেজুতি তাড়াতাড়ি কর, বসে আছি আমি। সেজুতি কোমরে হাত দিয়ে রুদ্রকে বলল, দেখেছেন, দুর্দণ্ড শান্তিতে কোথাও বলে যায় না ওর জন্য। রুদ্রর ফোন বাজল তখন। অফিসের ফোন দেখে রুদ্র রিসিভ করার আগে বলল, এক্সকিউজ মি। ফোন কানে ঠেকিয়ে ঘর ছেড়ে বেরিয়ে গেল রুদ্র। আর সেজুতি রুদ্রর যাওয়ার দিক চেয়ে লাজুক হাসল। লোকটার হাঁটাচলা ভালো লাগে, ভালো লাগে কথাগুলো, সাথে ওনার হাসি, তার রাগ করে কথা বলা, সব 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 ভালো লাগে। দিন দিন ভালো লাগার সমুদ্রে ডুবে যাচ্ছে সেজুতি। কে বাঁচাবে তাকে? রুদ্র। লোকটা আদৌ আসবে কি বাঁচাতে? রুদ্র ফোনে কথা শেষ করে নিচে নামল। গিয়ে বসল আগের জায়গায়। আরিশার পরিবেশন শেষ। ফুচকা দেখে জিভে জল এসেছে অনেক আগে, কিন্তু বাকিদের ফেলে খাওয়ার ইচ্ছে হয়নি বলে বসেছিল। ফুচকা সাজানো দেখে অভ্র টেলিভিশন বন্ধ করে দিল। হাতের সাথে হাত ঘষে বলল, বাহ, দারুণ হয়েছে ব্যাপারটা। সন্ধ্যা বেলায় ফুচকা, আড্ডা জমে ক্ষীর হবে। এই আরও আমাকে একটু বানিয়ে দাও তো, আমি পারি না এসব। কিভাবে কি বানায়? আরিশা হেসে বলল, দিচ্ছি। তখন সেজুতি আরিশার পাশের সোফায় বসতে বসতে বলল, আপু তুই খা, আমি বানিয়ে দিচ্ছি সবাইকে। আচ্ছা। সেজুতি প্রথমে একটা ফুচকা নিয়ে তার মধ্যে আলু মাখা, শশা কুচি, ডিম কুচি হলো। এরপর টকে চবিয়ে অভ্রকে দিল। তৃপ্তি নিয়ে খেল অভ্র। চোখ বুজে শব্দ করল, উম্ম ফাটাফাটি। আরিশা নিজেরটা নিজেই বানিয়েছে। ইতোমধ্যে তার দুটো খাওয়া শেষ। বাকি থাকলো রুদ্র। সে কেমন থম মেরে বসে আছে। অদ্ভুত চোখে একভাবে চেয়ে দেখছে ফুচকার প্লেট। সেজুতি খুব যত্ন নিয়ে আরেকটা ফুচকা বানিয়ে রুদ্রকে বলল, নিন, সাথে এক গাল হাসি ফ্রি। রুদ্রর নাক মুখ কুচকে ছিল এতক্ষণ। সেজুতির প্রাণচ্ছল হাসিটা দেখে চোটপাট দেখানোর জো পেল না। মিনমিন করে বলল, আমি খাব না। সেজুতি অবাক কণ্ঠে বলল, সে কি, কেন? ও বুঝেছি, আপনি ভাবছেন এসব অস্বাস্থ্যকর খাবার, তাই তো? আরে একদিন খেলে কিচ্ছু হবে না।
আর আমি একটা ভালো রেস্টুরেন্ট থেকে এনেছি এটা, রাস্তার পার থেকে আনিনি। রুদ্র নিচের ঠোঁট কামড়ে ধরে সেজুতির কথা শুনছিল। ও বিরতি নিতেই বলল, তা নয়, ফুচকা খেতে হলে অনেক বড় হা করতে হয়। আমি পারি না ওরকম। সবার খাওয়া থেমে গেল তাৎক্ষণিক। একে অন্যের মুখ চাওয়াচাওয়ি করল কিছুক্ষণ। পরক্ষণে খিলখিল করে হেসে উঠল সকলে। অভ্র রীতিমতো পেট চেপে ধরে হাসছে। রুদ্রর অস্বস্তি দ্বিগুণ বাড়ল। দাঁত চিবিয়ে বলল, শাট আপ অভ্র। অভ্র থেমে যাওয়ার নাটক করলেও হাসি কি থামে। একইরকম হুহা করে হাসছে সেজুতিও। শুধুমাত্র ভদ্রতা বজায় রেখেছে আরিশা। ভাসুরের সামনে শব্দ করে হাসা ঠিক নয় বলে ঠোঁট চেপে হাসছে। এতগুলো মানুষের হাসিতে রুদ্র অপ্রস্তুত হয়ে পড়ল। কিক্ষণ মেরুদণ্ড সোজা করে বসে থেকে উঠে দাঁড়ালো। যেতে যেতে বলল, সব কটা জাস্ট টু মাচ। ভোরবেলা ওঠা ইদানিং সেজুতির অভ্যেসে পরিণত হয়েছে। আজানের সময় উঠে লক্ষ্মী মেয়ের মতো নামাজ পড়ে নেয়। আগে মুনারা নামাজের কথা বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলতেন। সেজুতি ভীষণ ফাঁকিবাজি করত। উঠছি উঠছি বলেও উঠত না। মরার মতো ঘুমাতো। যতক্ষণ না মুনারার চড় থাপ্পড় না খেত ততক্ষণে বিছানা ছাড়ত না। কিন্তু এখন আর তাকে বলতে হয় না। নিজে নিজেই উঠে যায়। বরং গিয়ে মুনারাকে ডেকে তোলে। মুনারা তো প্রথম দিন মুখ হা করে চেয়েছিলেন মেয়ের দিক। বিস্ময় নিয়ে বলছিলেন, সূর্য কোন দিক দিয়ে উঠেছে আজ। রুদ্রদের বাড়িতে আজ সেজুতির প্রথম ভোর। আজকেও ফজরের আজান শুনে উঠল। প্রথমে আরিশাকে ডাকল নামাজের জন্য। এরপর সাহস করে গেল রুদ্রর ঘরের সামনে। ডাকবে কি ডাকবে না অনেকক্ষণ ভাবল। লোকটা যদি রেগে যায়। অনেকক্ষণ ভেবে ভেবে সাহস জুগিয়ে অবশেষে টোকা দিয়ে ফেলল দরজায়। প্রথমে আস্তে আস্তে দিলেও পরে জোরাল হলো আওয়াজ। কিন্তু রুদ্রর খোলার নাম নেই। সেজুতি ক্লান্ত হল না তবুও। ধাক্কা সে দিচ্ছেই। বেশ কিছুক্ষণ পর রুদ্র দরজা খুলল। সেজুতি টানটান হয়ে দাঁড়াল। রুদ্রর দুচোখ ঘুমে জুবুথুবু। কোচকানো ভ্রুযুগল। বিরক্তি স্পষ্ট। দরজা খুলে সেজুতিকে দেখে ভ্রু কুঞ্চন গাঢ় হয় আরো। মোটা ভাঙা স্বরে জিজ্ঞেস করল, কি হয়েছে? সেজুতির বুক ধপ করে উঠল। ছেলেদের ঘুম ঘুম কণ্ঠ এত সুন্দর হয়। রুদ্রর চেহারা ছাপিয়ে সেজুতির ক্রাশ খাওয়ার মাত্রাটা এখন ওর কণ্ঠেও ছড়ালো। মিহি কণ্ঠে বলল, না মানে, ফজরের নামাজ পড়তে রেখেছিলাম। সেজুতি মাথা নামিয়ে ভাবল এক্ষুনি রুদ্র একটা বাজখাই ধমক দেবে। সেই আগের ফর্মে ফিরে কটমট করে বলবে, হাউ ডেয়ার ইউ। কিন্তু রুদ্র তেমন কিছুই বলেনি। জবাব দিল, ওহ। সেজুতি চোখ পিটপিট করে তাকালো। ও আবার কেমন উত্তর? হয় বলবে পড়বে, না হলে বলবে পড়বে না। এখন এই উত্তরে কি বুঝবে সেজুতি? কৌতূহলী কণ্ঠে বলল, পড়বেন। রুদ্র ঘুমঘুম চোখ আরো ছোট ছোট করে তাকালো। বলল, ওঠালেন যখন, না পড়ে ঘুমোনো কি ঠিক হবে? সেজুতির চেহারা চকচক করে উঠল। মাথার ঘোমটা একটু টেনে খুশি খুশি কণ্ঠে বলল, ঠিক আছে, আপনি নামাজ পড়ুন, আমি যাই। আমাকেও পড়তে হবে, সময় বেশি নেই। সেজুতি ছুট লাগাতেই রুদ্র দরজার বাইরে এলো। সেজুতির রুমে ঢুকবে হঠাৎ পেছনে থেকে ডেকে বলল, শুনুন। সেজুতি দাঁড়িয়ে যায়। খুব। রুদ্র জড়তাহীন কণ্ঠে বলল, এভাবে সারা জীবন আমাকে নামাজ পড়তে ওঠানোর দায়িত্বটা নেবেন? সেজুতি প্রথম দফায় বোঝেনি। পরপর পাতা ফেলল চোখের। যখন বুঝল ততক্ষণে দেরি। রুদ্র ঢুকে পড়েছে রুমে। দরজা আটকানোর শব্দে সেজুতি নড়ে ওঠে। রুদ্রর বলে যাওয়া কথাটা মনে করে শিরদাঁড়া বেয়ে শীতল স্রোত গড়ায়। হাত পা অবশ হয়। বুক ধুকপুক করে। উফ, কি যন্ত্রণা। এত রঙিন সুন্দর কেন পৃথিবী? এদিকে আরেকটি কাণ্ড ঘটল। সকাল সকাল সেজুতিদের বাড়ি হাজির হলেন আফিফা। একাই এসছেন। আমির তখনও অফিসে বের হননি। সাত সকালে বোনকে দেখে অবাক হলেন আমির। আপা তুমি, এত সকালে? আফিফা মুখ বেঁকিয়ে বললেন, কেন রে? এখন তোর বাসায় আসতে হলে অনুমতি নিতে হবে নাকি? না তা কখন বললাম। আসো ভেতরে। আফিফা ভেতরে ঢুকে বললেন, মুনা কই? ওঠেনি এখনো? উঠেছে। মুনা, কোথায় গেলে আপা এসছেন? আমিরের ডাক শুনে ঘর থেকে বেরিয়ে এলেন মুনারা। আফিফা সোফায় বসে বললেন, পানি দে তো এক গ্লাস। মুনারা কোনো রকম কুশল জিজ্ঞেস করার সুযোগও পেলেন না। আফিফার যত আদেশ পালনে ব্যস্ত হলেন। তাড়াহুড়ো করে গ্লাসে পানি এনে দিলেন। আফিফা খেয়ে আমিরকে ইশারা করলেন বসতে। আমির বসলেন। আফিফা পানির গ্লাস মুনারার হাতে দিয়ে বললেন, তুইও বস, একটা জরুরি কথা আছে আমার। মুনারা একবার স্বামীকে দেখলেন। গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে থাকলেন। আফিফা আমিরের দিক ফিরলেন। অফিসে যাচ্ছিলি? এখনই না, আধ ঘন্টার সময় বাকি।
বলো। আফিফা গদগদ কণ্ঠে বললেন, একটা খুশির খবর এনেছি। কি খবর? বলতে পারিস, আত্মীয়তার সম্পর্ক আরো পাকাপাকি করতে এলাম। খুশি হবি শুনলে। কি হয়েছে? খুললে বলো। বলছি, তোর কিন্তু আমাকে সাহায্য করতে হবে আমির। করব। পারলে কেন করব না? ভনিতা রেখে বলে ফেলো। আফিফা একটু নড়েচড়ে বসে বললেন, চাচাতো মামাতো ভাইবোন সব মিলচিল করে আরিশার পড়তো সন্ধ্যার সিরিয়াল আসে। আরিশার বিয়ে শেষ। এখন সন্ধ্যার বিয়ে নিয়ে ভাবছি। অনার্স তো শেষ করলো। বয়স হয়ে যাচ্ছে। আমির মাথা নেড়ে সায় দিলেন। বললেন, মেয়ে বিয়ে দেবে? এত ভালো কথা। আফিফা প্রশংসার ঝুড়ি খুললে বসলেন। তা তো বটেই। মেয়ে আমার সুন্দরী, শিক্ষিতা, ঘরের সব কাজে পটু। আমি আবার মেয়েদের পুতুল বানিয়ে শোকেসে সাজিয়ে রাখিনি। বকবকানি ছাড়া আমার মেয়ে সব কাজ পারে। খোঁচা মারার ব্যাপারটা আমির মুনারা দুজনেই বুঝলেন। ধরা দিলেন না। আমির বিরক্তি চেপে বললেন, ছেলে দেখা শুরু করেছ? আফিফা ব্যস্ত কণ্ঠে বললেন, না না, ছেলে হাতের কাছে আছে। তোর ভাগ্নি নিজেই পছন্দ করেছে। শুনলে তোরাও খুশি হবি। আমির ভ্রু বাঁকালেন। তাই নাকি? হে। আফিফা দুজনকে একবার একবার দেখলেন। রয় শয় বললেন, আরুর ভাসুর, রুদ্র চৌধুরী। আমির বিহ্বল হয়ে স্ত্রীর দিক তাকালেন। মুনারার চোখে মুখে একই রকম বিস্ময়। আফিফা হেসে হেসে বললেন, গতকাল রাতে মেয়ে এসে জানালো ওই ছেলে তার ভীষণ পছন্দ। বিয়ে করলে ওকেই করবে। একমাত্র মেয়ে আমার। মানা করি কি করে? তাই সকাল সকাল তোদের কাছে চলে এলাম। তোদের সাথে তোর সম্পর্ক গাঢ়। তুই আরুকে বললে আরু জামাইকে বলবে। সে তার ভাইকে বোঝাবে। ভালো হবে না। আমির তীব্র আপত্তি জানিয়ে বললেন, তা কি করে হয়? রুদ্র ছেলেটা ভীষণ জেদি, মেজাজি আমি শুনেছি। হুট করে এভাবে বিয়ের সম্বন্ধ নিলে রাগারাগি করতে পারে। তাছাড়া আরিশার বিয়েটা হলো নতুন নতুন। এর মধ্যে এসব কথা তোলা কি ঠিক হবে? আফিফা প্রথম কথার উত্তরে বললেন, রাগ করবে কেন? যে সে মেয়ের সম্বন্ধ তো নিচ্ছি না। আমার সন্ধ্যা কি ফিরিয়ে দেওয়ার মতো মেয়ে? রাজি হবে দেখিস। বরং এক পায়ে দাঁড় হবে আমার মেয়েকে বউ করার জন্য। মেয়ের সাথে জিনিসপত্র যা লাগে দেব। আর কথা তুললেই কি বিয়ে হয়ে যায় নাকি? এখন কথা পাকাপাকি করে রাখবো, পরে দিন তারিখ দেখে বিয়ে দেব। আমির মুনারাকে চিন্তিত কণ্ঠে শুধালেন, তুমি কি বলো? আফিফার বিষয়ে তা ভালো লাগলো না। বউয়ের থেকে শুনে সিদ্ধান্ত নিতে হবে কেন? নিজেদের বুদ্ধি নেই। কথা কেড়ে নিয়ে বললেন, ও কি বলবে? তুই আমার কথা শোন। আমি কি বলছি? কাল আমি সন্ধ্যাকে নিয়ে আসব। তারপর সবাই মিলে ও বাড়ি যাব। সামনাসামনি কথা তুললে ভালো হবে। তুই দেখিস আরুর ভাসুর অমত করবে না। করার সুযোগই নেই এখানে। আফিফার বিশ্বাস দৃঢ়। আমির বুঝলেন তার বোনকে বুঝিয়ে লাভ নেই। ইনি বহুত খাটতারা। হতাশ শ্বাস ফেলে বললেন, যা খুশি করো। আমি এর মধ্যে নেই। আফিফা চোখ গোল করে বললেন, নেই মানে? তুই যাবি না আমার সাথে? যাব। তবে কথা যা বলার তুমিই বলবে। বেশ, তাই হবে। আমি এখন উঠি। মুনারা আস্তে করে বললেন, দুপুরে খেয়ে যান আপা। আফিফা ব্যস্ততা দেখালেন, না, খাওয়ার সময় নেই। তা তোর আদরের দুলালিকে দেখছি না। কোথায়? ঘুমুচ্ছে নাক ডেকে। সেজুতির কথা বলছো? আফিফা অনিল কণ্ঠে বললেন, হ্যাঁ। ও একটু বেড়াতে গিয়েছে। আরুর শ্বশুর বাড়ি। কদিন পর আসবে। আমিরের কথায় আফিফার কান ঝাঁঝা করে উঠল। মার্বেলের মতো চোখ করে তাকালেন। এ মেয়ে আবার ও বাড়ি গিয়েছে। আরুর ভাসুরের প্রতি ছুকছুক স্বভাব এখন ও গাল না। কি বেহায়া মেয়ে। শুধুমাত্র সন্ধ্যার রুদ্রকে পছন্দ করে জানতে পেরে আমিরকে কিছু জানাননি আফিফা। রুদ্র দেখতে ভালো, উঁচু বংশ, অত টাকা পয়সা, মেয়ে রাজরানী হয়ে থাকবে। এমন ছেলে হাতছাড়া করা বোকামি। সন্ধ্যা পছন্দ করেছে যেই শুনল, খুশি যেন ধরছিল না আফিফার। সে তো রুদ্রকে প্রথম দেখেই মনে মনে চাইছিলেন সন্ধ্যাকে রুদ্রর সাথে গোছাতে। কিন্তু সেজুতি আর রুদ্রর অমন মাখামাখি দেখে সিদ্ধান্ত সাময়িক পাল্টেছিলেন। এখন মেয়ে নিজেই পছন্দ করে বসাতে আবার ভাবলেন বিষয়টা। পুরুষ মানুষের মন বলতে কতক্ষণ। সন্ধ্যা সেজুতির চেয়ে সুন্দর। কোথায় ওর গায়ের রং, আর কোথায় সেজুতির? ছেলেরা তো চাই রূপ। সেজুতির প্রতি রুদ্রর যদি মোহ তৈরি হয়, সন্ধ্যার মতো সুন্দরী বউ পেলে কেটে যাবে। নাচতে নাচতে বিয়ে করবে রুদ্র। এসব ভেবেই আফিফা থেমে গেছিলেন। তারপর দেরি করবেন না বলে সকাল সকাল সোজা চলে এলেন আমিরের কাছে। আন্ডারস্কোর আন্ডারস্কোর আন্ডারস্কোর। সেজুতি আজকেও করুণাকে নিয়ে বেরিয়েছে। সকাল সকাল বের হওয়ায় রাস্তাঘাট ফাঁকাই ছিল। কয়েকটা পার্ক এখনো খোলেনি। সেজুতি আজ ওনাকে নিয়ে দূরের একটা জায়গায় গেলেন।
উত্তরার দিয়াবাড়ি। কাশফুলের মৌসুম চলায় সম্পূর্ণ জায়গায় কাশফুল আর কাশফুল। অরুণার মন মুহূর্তেই ফুরফুরে হয়ে এলো। সে জুতি পায়ের জুতো খুলে দুটো এক করে আসন বানিয়ে বসল। অরুণাও ওর দেখা দেখি বসলেন ওভাবে। শিশির ভিজে নরম ঘাস একদম পরিষ্কার। সে জুতি আকাশ দেখিয়ে বলল, সুন্দর না? দেখুন, একটুও মেঘ নেই আজ। সচরাচর এমন নীল আকাশ দেখা যায় না কিন্তু। অরুণাও মন দিয়ে দেখে বললেন, খুব খুব সুন্দর। চোখ ফিরিয়ে দুজন দুজনের দিক তাকালো। অরুণা চারপাশ দেখে আমোদে কণ্ঠে বললেন, কতদিন পর এমন খোলা বাতাসে শ্বাস নিচ্ছি। সে জুতি শুধালো, কতদিন পর? অরুণা চোখ বুজে বললেন, 20 বছর তো হবেই। বাহ, আপনার দেখি সব মনে থাকে। তাহলে শুধু ছেলের কথাই ভুলে যান। অরুণা চট করে চোখ মেললেন। মুখের রং পাল্টে এলো। সেটা স্পষ্ট লক্ষ্য করল সে জুতি। হাসল সে, শান্ত গভীর চোখ দুটো স্থির রেখে বলল, আমি জানি আন্টি, আপনি আদৌ পাগল নন। বরং আমাদের মতোই সুস্থ স্বাভাবিক একজন মানুষ। অরুণার চেহারা ফ্যাকাশে হয়ে এলো। ঠোঁট দুটো কেঁপে উঠল কেমন। সে জুতি উদ্বিগ্ন হয়ে বলল, তাহলে কেন এই অভিনয়? একটা সুস্থ মানুষ পাগল সেজে থেকে কি লাভ? অরুণার চোয়াল শক্ত হয়ে আসে। কঠিন কিছু বলার প্রস্তুতি নেয়ার পূর্বে সে জুতি হাত চেপে ধরল তার। কোমল স্পর্শে একটু আগের শক্ত মনটাও যেন চুপ করে কোমল হলো। সে জুতি আশ্বাস দিয়ে ভেজা নরম কণ্ঠে বলল, আপনি আমাকে যা খুশি বলতে পারেন। চাইলে আমায় আঘাতও করতে পারেন। কিন্তু তবুও আমি আজ জানতে চাই আপনার জীবনের আসল সত্যিটা। আমি জানি না এই অল্প কদিনে আপনি আমায় কতটা ভালোবেসেছেন। কিন্তু অল্প দিনগুলোয় নিজের মায়ের জায়গা দিয়েছি আমি আপনাকে। তাই আমি জানি, মায়েরা কখনো মিথ্যে বলে না। সে জুতি টের পেল অরুণার ধরে রাখা হাতটা থরথর করে কাঁপছে। সে জুতি আবার বলল, আপনার ভেতরে অনেক সত্যি লুকিয়ে আছে আমি নিশ্চিত। কি সেসব সত্যি? আমি জানতে চাই আন্টি। আমাকে বিশ্বাস করতে পারেন। আপনার জীবন গুছিয়ে দেওয়ার সামান্য দায়িত্বটুকু হলেও আমায় দিন। মেয়ের মতো ভেবে আমায় বলুন কি কষ্ট এতদিন নিজের ভেতরে লুকিয়ে রেখেছেন আপনি, যা কাউকে বলতে পারছেন না। কেন সুযোগ থেকেও ফিরে যাচ্ছেন না আপনার আপনজনদের কাছে, নিজের একমাত্র সন্তানের কাছে? কেন? আমি পারবো না যেতে। আমি পারবো না। অর্ণার চিৎকারে সে জুতি থেমে গেল। আর অরুণা হুহু করে ভেঙে পড়লেন কান্নায়। পরিবারের একমাত্র মেয়ে ছিলাম। ভদ্র, নম্র, লাজুক হিসেবে সবার কাছে ছিলাম পরিচিত। মাথার ঘোমটা ফেলে কোনো দিন হেঁটেছি বলে মনে পড়ে না আমার। রেহান ছিল আমার দাদা আনিসের বন্ধু। সেই কলেজ পড়ার সময় থেকে আলাপ। সেই সূত্রে রেহানের বাড়িতে আসা যাওয়া ছিল দৈনন্দিন। রেহানের মতো একজন সুদর্শন তাগড়া যুবককে দেখে কিশোরী আমি টুপ করেই প্রেমে পড়লাম। আমার মনের কোণে প্রস্ফুটিত হলো প্রেম নামক কদম ফুল। জন্ম নিল ক্ষুদ্র ক্ষুদ্র অনুভূতি। রেহানের সামনে যাওয়ার সাহস আমার কখনো হয়নি। লজ্জা, জড়তা, সংকোচে আমি জুবুথুবু। বাড়িতে ওর পা পড়া মানে আমার রুম বন্দি হওয়া, পর্দার আড়ালে লুকিয়ে থাকা, চোরাপথে ওকে দেখা। রেহান তখনও জানত না অরুণা নামের 17 বছরের এক কিশোরী মেয়ে ওর প্রেমে হাবুডুবু খাচ্ছে। হঠাৎ একদিন দাদা এসে জানালেন কাল থেকে রেহান আমাকে পড়াতে আসবে। আমি এক মুহূর্তের জন্য থমকে যাই। আমার সৌভাগ্য বলে মেনে নিই। পর মুহূর্তে লজ্জা, দুশ্চিন্তায় আমার ঘাম ছুটে গেল। রেহানের থেকে লুকিয়ে বাঁচা আমি, কি করে ওর সামনে যাব? কি করে মিনিটের পর মিনিট ওর সামনে বসে থাকব? ভয়, লজ্জায়, জড়তায় আমি আর্স। পরদিন বিকেলে রেহান এলো আমাকে পড়াতে। আমি কাপা কাপা কদম ফেলে মাথায় লম্বা ঘোমটা টেনে ওর সামনে দাঁড়াই। ওই প্রথম রেহানের মুখোমুখি হই। আমাকে দেখে ওর কি অনুভূতি হয়েছিল জানি না। তবে ও আমার দিকে অদ্ভুত চোখে চেয়েছিল, যে দৃষ্টিতে লজ্জা আমার 4 গুণ বেড়ে যায়। রেহান ছিল মেধাবী ছাত্র। সব কিছু এত সুন্দর গুছিয়ে বোঝাতো যে একদিনেই আমার জড়তা কেটে যেতে থাকে। ধীরে ধীরে লাজুক আমি উন্মুক্ত হলাম ওর সামনে। পরিবারের আর 5টা মানুষের মতো রেহানের সাথে কথা বলা শুরু হয়। 5 মাসের মাথায় রেহান সরাসরি আমাকে জানালো, সে আমায় ভালোবাসে, বিয়ে করতে চায়। আমি তো আগে থেকেই তার প্রেমে মজেছিলাম। এক কথায় স্বীকার করে ফেলি অনুভূতিদের। শুরু হলো আমাদের প্রণয়ের অধ্যায়। প্রতিদিনের মতো রেহান পড়াতে এলো। একটা সময় আমার হাত মুঠোতে নিয়ে কথা বলছিল। আকস্মিক দাদার রুমে ঢুকে পড়েন। আর দেখে ফেলেন। ওই সময়ে একটা মেয়ের হাত ছোঁয়া মানে অনেক কিছু। বাড়িতে সবাই সব জেনে গেল। বন্ধ হলো রেহানের পড়াতে আসা। বাবা খুব রাগারাগি করলেন।
প্রথমবারের মতো আমাকে থমকালেন। বাবার এক কথা, উনি এই সম্পর্ক মানবেন না। রেহানের পরিবারের অবস্থা ভালো ছিল না, আমাদের তুলনায় তো নগণ্য। রেহান কোনো রকমের একটা চাকরি করত, কোন আশায় মেয়ে তুলে দেবেন উনি? বাবার জায়গায় বাবা ঠিক ছিলেন, কিন্তু আমার কিশোরী মন অতশত যুক্তি বোঝে না। সে আবেগের স্রোতে গা ভাসিয়ে রেহানেতেই সীমাবদ্ধ রইল। মেয়ের চোখে বাঁধ ভাঙা অশ্রু গলিয়ে দিল বাবার মন। দাদা অবশ্য আমাদের বিপক্ষে ছিলেন না, কিন্তু পক্ষ নিয়ে বাবার বিরুদ্ধেও গেলেন না। সাথে মায়ের কথা ছিল, মেয়ের সুখেই আমাদের সুখ। শেষমেশ বাবার রাজি হন। রেহানকে ডেকে বলেন ওর বাবা মাকে নিয়ে আসতে, বিয়ের কথা অভিভাবকদের সঙ্গে বলবেন। রেহান খুশি মনে বেরিয়ে যায়। একইরকম খুশি আমি নিজেও। অথচ রেহান ফিরে আসে শূন্য হাতে। মাথা নত করে জানায় তার বাবা মা কিছুতেই মানবেন না আমাকে। আমরা খুব অবাক হলাম। বাবা নিজে কথা বলতে চান ওনাদের সাথে। রেহান নিষেধ করল, বলল সে সব সম্পর্ক ছিন্ন করে এসছে, তবু আমাকে ছাড়া সে থাকবে না। এভাবেই বিয়ে করতে চায় আমাকে। বাবা প্রথমে গাইগুই করলেন, অভিভাবক ব্যতীত মেয়ের বিয়ে দেবেন। তা হয়, কিন্তু এবারেও আমার মুখের দিক চেয়ে আপত্তিটা টিকল না। শুধুমাত্র আমাদের কাছের কজন আত্মীয় নিয়ে বিয়ে পড়ানো হলো। একমাত্র মেয়ের ধুমধামে বিয়ে দেওয়ার ইচ্ছেটা মাটি চাপা পড়ল। বিয়েতে আমার ছোট কাকা একটা ফ্ল্যাট উপহার দেন। সেখানে শুরু করলাম আমাদের দাম্পত্য জীবন। বাবার সাহায্যে রেহান একটা প্রাইভেট ফার্মে চাকরি নিল। বেতন বাড়ল, সংসার ভালোই চলছে। রেহান কথা খুব কম বলতো, কাজ পাগল ছিল বেশি, আমাকে সময় দিত কম। কিন্তু তাও আমি অসুখী ছিলাম না ওর সাথে। আমাকে সুখী দেখে মনে মনে বাবাও রেহানকে মেনে নিলেন। বিয়ের সে বছরই টের পেলাম আমার গর্ভে নতুন কারো উপস্থিতি। সবাই খুব খুশি হলো। রেহান সারাক্ষণ কানের কাছে বলতো, আমার ছেলে হবে দেখো রুনা, ছেলেই হবে। আমি রাগ করতাম ওর সঙ্গে, ছেলে কেন, মেয়ে না কেন? আমার যে একটা মেয়ের দারুণ শখ। টুকুস টুকুস জামা পরা, চুলে চুটি বাঁধব আরো কত কি। কিন্তু পূরণ হলো রেহানের ইচ্ছেটাই। আমার কোল আলো করে রোদুকে পাঠালেন সৃষ্টিকর্তা। সাদা তোয়ালের মধ্যে ছেলেটা যেন মিশে গেছিল। ফর্সা চামড়ার সাথে বাদামি চুল, তার মধ্যে ছোট ছোট ধূসর চোখ। ঠোঁট দুটো ছিল টকটকে গোলাপের মতন। মনে হচ্ছিল কোনো বিদেশিনী পুত্র। আমার দুচোখ জুড়িয়ে গেল। ছেলের চেহারার আদল পুরোপুরি বাবার মতো। আমার সাথে খুব একটা মিল হলো না। রেহান খুশি হয় সব থেকে বেশি। ছেলের নাম রাখল রুদ্র রওশন। সারা হাসপাতাল মিষ্টি বিতরণ করল রেহান। আমাকে এসে বলল, বলেছিলাম না ছেলে হবে। আমি কিছু বলিনি, মুগ্ধ হয়ে ওর খুশিটা দেখেছি শুধু। দিন যেতে থাকে, ছোট্ট রোদুটা আস্তে আস্তে হাঁটতে শেখে, কথা বলা শেখে। বাবাও রেহানের সাথে সহজ হলেন। কিন্তু রেহান কেন যেন আমার সাথে সহজ ছিল না। মুঠোফোনটা অবধি বাথরুমে নিয়ে যেত। প্রথম প্রথম আমার কাছে আহামরি লাগতো না বিষয়টা। কিন্তু দিন শেষে এই ব্যাপারটা এত প্রচণ্ড আকার ধারণ করল যে আমি মাথা না ঘামিয়ে পারিনি। অবাক লাগতো, আমি তো তার স্ত্রী, কিসের এত লুকোচুরি আমার সাথে? কে আছে ফোনে যে ও হাতছাড়া করে না? রেহান প্রচণ্ড ঘুম কাতুরে ছিল। একবার ঘুমিয়ে গেলে দিন দুনিয়া ভুলে যেত। সেরাতে ও ঘুমোচ্ছে, হঠাৎ ফোন বাজল। রাখা ছিল ওর মাথার কাছে। না শব্দ হয়নি, জ্বলছে নিভছে দেখে আমি বুঝলাম কল এসছে। স্ক্রিনে ভাসছে আনসেভ নম্বর। আমি চুপচাপ ফোন নিয়ে অন্য ঘরে এলাম। রিসিভ করতেই ওপাশ থেকে একটি নারীকণ্ঠ ভেসে এলো। বলছিল, এতবার ফোন দিচ্ছি কোথায় ছিলে? বাসায় আসছো না দুদিন? কোনো সমস্যা? আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। অবুঝ ছিলাম না। নিজের মতো হিসেব সাজিয়ে বুঝলাম, এই মেয়ের সাথে রেহানের নিশ্চয়ই কোনো সম্পর্ক রয়েছে। কিন্তু রেহানকে আমি এ নিয়ে প্রশ্ন করিনি। সম্পূর্ণ ব্যাপারটা চেপে গেলাম। অন্যমনস্ক থাকতাম খুব। মা খেয়াল করেছিলেন, প্রশ্নও করলেন। বলতে পারিনি। কি বা বলবো? এসব কি বলার মতো? আমি নিজেও তো নিশ্চিত হয়ে কিছু জানি না। সন্দেহের বশে স্বামীকে ছোট করা কি ঠিক হবে? তার কিছুদিন পর আমার কলেজের এক বান্ধবী ফোন করল। বলল, মাত্রই রেহানকে আবাসিক হোটেলে ঢুকতে দেখেছে, সাথে একটি মেয়ে। আমার পায়ের নিচের মাটি থরথর করে কেঁপে ওঠে। সেদিন রাতে রেহান বাড়ি ফেরেনি। আমি ফোন করলাম, বলল অফিসের কাজে আটকে গেছে। যা বোঝার বুঝে নিলাম। আমি সারাটা রাত কেঁদেছি, দুচোখের পাতা এক হয়নি। বুঝে নিলাম আমার রেহান আমার নয়, সে পরনারীতে আসক্ত। রেহান ফিরল পরদিন।
রোদু, মানে আমার ছেলে ওর সামনে এ নিয়ে একটা কথাও আমি তুলিনি। যখন ও ঘুমিয়ে যায় তখন জিজ্ঞেস করলাম। রেহান থতমত খেয়ে যায়। ওর চোখে মুখে বিস্ময়। আমি কি করে জানলাম? সমানে অস্বীকার করল। একজন স্ত্রী তার স্বামীর চোখ দেখে বুঝতে পারে সে কিছু লুকোচ্ছে। আমিও বুঝলাম। প্রমাণ না থাকায় রেহানের গলার জোর বাড়ল। কথা কাটাকাটি শুরু হলো। এক পর্যায়ে প্রথমবারের মতো আমার গালে চড় মারল রেহান। আমি কিছু বলার আগেই টের পেলাম আমার ছেলেটা বাইরে দাঁড়িয়ে। ব্যাস, থেমে গেলাম আমি। রেহান বেরিয়ে গেলে ওই রাতটাও আমার কাটল যন্ত্রণায়। মাসের শেষ দিকে আমার দাদার একটা অ্যাক্সিডেন্ট হয়। অবস্থা সংকটে। ঘরে নতুন বউ। হাসি খুশি পরিবারে নেমে এলো বিষাদের ছায়া। বাবা দিকদিশা না পেয়ে দাদাকে নিয়ে ছুটলেন সিঙ্গাপুর। বিশ্বস্ত হিসেবে বেছে নিলেন রেহানকে। ওর কাজে দিয়ে গেলেন ব্যবসার ভার। এর পরপরই শুরু হয় রেহানের আমূল পরিবর্তন। বাবার সম্পত্তির ভাণ্ডার দেখে ওর মাথা এলোমেলো হয়ে যায়। বাড়ি ফিরলেই ওর মুখে একটাই কথা। তোমাদের এত টাকা। তার পরপরই আমাকে সমানে বলতে লাগলো বাড়িতে সম্পত্তির ভাগ চাইতে। বাবা যেন অর্ধেক সম্পত্তি আমার নামে লিখে দেন সেটা বলতে। আমি ওর উদ্দেশ্য বুঝে গেলাম। রেহানকে আসলে লোভে ধরেছে। এই লোভ নতুন নাকি পুরনো তা জানতাম না। আমার নামে দলিল করা সম্পদ হাতানো ওর জন্য সহজ হবে বিধায় ওর এত আগ্রহ। আমি বেঁকে বসলাম সম্পূর্ণরূপে। আজকাল রেহানের প্রত্যেকটা রূপ আনক। হঠাৎ হঠাৎ চিৎকার করে উঠত আমার ওপর। রোদু ভয় ওর ধারে কাছেও ঘিসত না। আমি যেহেতু ওর কথায় রাজি হইনি, রেহানের ক্ষুব্ধ চেহারা ধীরে ধীরে বাইরে বের হয়। প্রত্যেকটা রাত বিভীষিকামো কাটত। ঝগড়াঝাটি, কথা কাটাকাটি, আমার কান্না, ওর চিৎকার সব মিলিয়ে যা হারনাম হয়ে উঠল বাড়িটা। আমি চেষ্টা করতাম এসব যেন আমার ছোট ছেলেটার সামনে না হয়। রেহানকে অনুরোধ করতাম, কত করে বোঝাতাম, ছেলের সামনে এমন করো না, ও শুনবে। তবুও আমার ছেলেটা দেখে ফেলত। সত্যিই ওর ছোট্ট মনে প্রভাব পড়েছিল। রেজাল্ট খারাপ হলো পরীক্ষায়। রেহান ওর সামনে আমার গায়ে কখনো হাত তোলেনি, এটা ঠিক। ছেলের সাথে ওর নীরব দূরত্ব ছিল। হাতে বয়ে কখনো একটা চকলেট এনে ছেলেটাকে কাছে ডাকত না। কিন্তু তাও ছেলেটা জানতো ওর বাবা ভালো মানুষ। ছেলের রেজাল্ট খারাপ নিয়ে রেহান বাবার দাপট দেখাতে ছাড়ল না। ছেলেকে ইচ্ছামতো বকঝকা করল। রোদুও মাথা পেতে শুনল সব। রোদু সেদিন স্কুলে। রেহান দুপুরের খাবার খেয়ে বেসিনে হাত ধুতে যায়। অন্য সময় ফোন সাথে সাথে রাখলেও ওই সময় ফেলে গেল। সেই একই নম্বর থেকে কল এলো তখন। আমি রিসিভ করলাম। বললাম, কে বলছেন? মেয়েটি পাল্টা প্রশ্ন করল, আপনি কে? রেহান কোথায়? ওকে দিন। আমি ওনার স্ত্রী। মেয়েটি খুব অবাক কণ্ঠে বলল, কি যা তা বলছেন? ওর স্ত্রী তো আন্ডারস্কোর। বাকিটুকুন শোনার আগেই রেহান কান থেকে ফোন ছিনিয়ে নিল। ফোন কেটে সুইচ অফ করে দিল। আগুন চোখে আমার দিক তাকালো। আমি দমে যাইনি। নির্ভয়ে প্রশ্ন করলাম, মেয়েটিকে? রেহান। ও প্রথমেই বলল, তোমার সাহস কি করে হলো আমার অনুমতি ছাড়া আমার ফোন ধরার? আমি তোমার স্ত্রী রেহান। তোমার সব কিছুর ওপর আমার অধিকার আছে। তাই নাকি? তার স্ত্রী হয়ে স্বামীর কয়টা আদেশ পালন করেছ? কতবার বলেছি তোমার বাবাকে কথাটা বলতে, শুনেছ তুমি? কথা এড়িয়ে যাচ্ছ কেন? মেয়েটিকে বলো, কিসের সম্পর্ক তোমার সাথে? এর আগেও একবার এই মেয়ে কল করেছে তোমাকে। বাসায় যেতে বলছে। কেন রেহান? তার মানে তুমি আগেও লুকিয়ে আমার ফোন ধরেছিলে। এভাবেই আবার শুরু হলো তর্ক। রোদু বাড়ি ছিল না বলে আমি রেহানকে ছাড় দিলাম না। সমান তালে চিৎকার করে কথা বললাম। রেহান রেগে ভাঙচুর করল। আমার গায়ে হাত তুলল। ধাক্কা দিয়ে ফেলল মেঝেতে। তবু স্বীকার করল না মেয়েটির পরিচয়। রাগে দুঃখে আমি বললাম, তোমার সাথে আমি সংসার করব না। ওর মধ্যে ভাবান্তর হলো না। উল্টে বলল, না করলে করিস না। তোর সংসারে তুই আর তোর ছেলে থাক। আমি যাচ্ছি। হিংস্র রেহান বেরিয়ে যায়। আমি কাঁদতে কাঁদতে বসে পড়ি। এই মানুষটাকে ভালোবেসে বিয়ে করেছি। ভাবতেই আমার সর্বাঙ্গে বিষের ব্যথা ছলকে ওঠে। হঠাৎ চোখ তুলে তাকিয়ে দেখি আমার ছেলেটা অবাক হয়ে আমার দিক চেয়ে আছে। আমি ভয় পেলাম। ও কি কিছু দেখেছে? আমার ছেলেটা তার বাবাকে অসম্মান করুক আমি চাইনি। এখনো চাই না। অরুণা হুহু করে কাঁদলেন। সেজুতি ফুপিয়ে উঠল। অরুণা বিরতি নিতেই ভেজা কণ্ঠে শুধালো। তারপর অরুণা কান্নার মধ্যেও মৃদু হাসলেন। বললেন, তুমি কেন কাঁদছ মেয়ে? সেজুতি উত্তর দিল না। নিচের দিক চেয়ে চোখ মুছল। তোমার কাছে পানি হবে। গলাটা শুকিয়ে গেছে। হ্যাঁ আছে।
ব্যাগ থেকে পানির বোতল বের করে সেজুতি অরুণাকে দিল। প্রায় অর্ধেক বোতল খেয়ে নিলেন অরুণা। সেজুতি উৎকণ্ঠিত। অরুণা একটু ধাতস্থ হলে প্রশ্ন ছুড়ল, তারপর কি হলো আন্টি? তারপর? অরুণা দীর্ঘশ্বাস ফেললেন। তারপর আমি সারাটা দিন রেহানের জন্য অপেক্ষা করলাম। রেগে বেরিয়েছে, হয়তো ফিরবে, কিন্তু ও ফেরেনি। বিকেলের দিক একটা ফোন এলো আমার নম্বরে। ওপাশ থেকে জানালো রেহানের অ্যাক্সিডেন্ট হয়েছে। হাসপাতালের নাম বলল। স্বামীর অ্যাক্সিডেন্ট শুনে দিশেহারা আমি ছুটে বেরিয়ে গেলাম। ঘরে রেখে গেলাম আমার ঘুমন্ত ছেলেটাকে। হঠাৎ মাঝ রাস্তায় দুজন লোক আমার রিকশা আটকালো। খেয়াল করতেই বুঝলাম এদের একজন রেহানের বন্ধু। বিয়েতেও ছিল, বরপক্ষের সাক্ষী হিসেবে। বাকিজনকে চিনতে পারিনি। রেহানের বন্ধু বলল ওর সাথে যেতে। গোটা রাস্তায় ওরা আমার শত শত প্রশ্নের একটা জবাবই দিল, রেহানের কাছে নিয়ে যাচ্ছে। আমি চুপ করে যাই। ওরা আমায় একটা গ্যারেজে নিয়ে যায়। ভেতরে ঢুকতেই দেখলাম রেহান দাঁড়িয়ে, ওর সাথে আরো কজন। আমি ওকে অক্ষত দেখে অবাক হলাম। জিজ্ঞেস করলাম, তোমার নায়ে সডেন্ট হয়েছে? তুমি আন্ডারস্কোর। রেহান শব্দ করে হাসল। তুমি বোকাই রয়ে গেলে রুনা। এ কসিডেন্ট হলে আমি এখানে দাঁড়িয়ে থাকতাম। রেহান চেয়ার ইশারা করে আমায় বসতে বলল। আমি বুঝলাম এসবটা ওরই মিথ্যে রচনা। রেগে বললাম, এসবের মানে কি রেহান? রেহান একটা চেয়ার টেনে আমার সামনে বসে। মানে খুব সোজা। তুমি নিজেকে যত চালাক ভাবো অতটা চালাক তুমি নও। তুমি কি ভেবেছ আমি কোন খবর পাব না? তোমার বাবা যে আরো আগে ওনার সমস্ত প্রপার্টি তোমাদের দুই ভাইবোনের নামে লিখে দিয়েছেন এটা আমার থেকে তুমি লুকাবে আর আমি কিছুই জানব না। আমি ঘাবড়ে গেলাম। রেহান কি করে জানলো? ওকে শান্ত করতে বললাম, তুমি আবার সম্পত্তি নিয়ে পড়ে আছো। আমার নামে হোক বা তোমার নামে, উত্তরাধিকার তো আমাদের ছেলেই হবে। রেহান আবার সই করতে বলে। আমি করব না। তখন রেহান একজন লোককে ইশারা করে বলল, রোদুর কাছে যেতে। সাথে কানে কানে লোকটাকে কিছু একটা শিখিয়ে দিল। আমি সেসব না শুনলেও ভয় আমার হাত পা কাঁপছে। ও কি সত্যি আমার ছেলেটাকে মারতে পাঠিয়েছে? ছুটে লোকটার পেছনে যাব এর আগেই রেহান আমায় ধরে ফেলল। এখন ও সময় আছে সাইন করো। আমি কাঁদতে কাঁদতে বললাম, আমার ছেলেটাকে রেহাই দাও রেহান। ও বাচ্চা। দেব, তুমি সই করলেই দেব। আমি চেতে যাই। তুমি কি মানুষ? আমার ভাবতেও ঘৃণা লাগছে তোমাকে ভালোবেসেছি আমি। রেহান হাসল। এখন আর বেশো না তাহলে। নাও সাইন করো। আমার রাগ আর উঠিও না রুনা। আমি বুঝলাম রেহানের মানবিকতা মাটির সাথে মিশে গেছে। এবার আর সত্য চেপে রাখতে পারলাম না। বলে দিলাম, আমি সই করলে হবে না। সব সম্পত্তি রোদুর নামে। রেহান থমকে গেল। কি? হ্যাঁ, আমি সব ওর নামে লিখে দিয়েছি। যবে থেকে তুমি আমায় জোরাজুরি করছিলে তার পরদিনই উকিলের কাছে গিয়ে উইল পাল্টেছি আমি। আর এমনভাবে উইল করেছি যে রোদু সাবালক না হওয়া অব্দি ওর সইয়েও কিচ্ছু হবে না। তুমি চাইলেও পারবে না ওর থেকে কিছু ছিনিয়ে নিতে। ভাগ্যিস করেছিলাম, না হলে তোমার মতো কুকুরের হাতে সব চলে যেত। আমার বাবার কষ্টের উপার্জন সব একটা কুকুর ভোগ করত। রেহান রেগে আগুন হয়ে আমার গালে চড় মারল। আমি ছিটকে গেলাম। ও থেমে থাকেনি। এলোপাথারি হিমার লো আমায়। তারপর বেরিয়ে গেল। আমার গায়ের ব্যথা দেখার সময় ছিল না। ছেলের চিন্তায় ছুটতে শুরু করলাম। ফ্ল্যাটের কাছাকাছি এসে দেখলাম অনেক ভিড়। আর তারপরের দৃশ্য দেখে আমার দৃষ্টি ঝাপসা হয়ে এলো। আমাদের ফ্ল্যাটটি উদাও করে লছে দেখে বাক্রুদ্ধ হয়ে যায়। প্রথমেই মাথায় আসে আমার ছেলেটার কথা। ও তো ঘুমিয়েছিল ঘরে। রেহান ওই লোকটাকে পাঠিয়ে কি আগুন জ্বালিয়ে দিল। রেহান এত অমানবিক। আমার রোদুপুরে যাচ্ছে ভেবে ছুটে ভেতরে যাব এর আগেই সবাই ধরবেঁধে আমায় আটকালো। ছোটাছুটি করেও লাভ হলো না। একটা সময় দুনিয়া অন্ধকার করে আমি ঢলে পড়লাম মাটিতে। যখন জ্ঞান ফিরল আমি হাসপাতালের তখন ঝাপসা দৃষ্টি মেলে প্রথমেই দেখলাম রেহানের মুখ। ওর ঝুঁকে ছিল। ঘৃণায় ওর মুখের ওপর থুথু ছুঁড়ে মারলাম। ও খেপে গিয়ে আবার আমার গলা চেপে ধরল। সেকেন্ড কয়েকের মধ্যে ছেড়েও দিল। আমি কেঁদে ফেললাম। ঘৃণা নিয়ে বললাম, তুমি কি করে পারলে নিজের সন্তানকে মেরে ফেলতে? এভাবে ফ্ল্যাটে আগুন জ্বালিয়ে দিতে তোমার হাত কাঁপল না? আমার ছেলেটা পুড়ে গেল। রেহান প্রথমে ভ্রু কুঁচকাল, পর মুহূর্তে হাসল। জানালো, রোদু বেঁচে আছে। রেনি এতক্ষণ বাইরে দাঁড়িয়েছিল। বাড়ি ফিরেছে কিছুক্ষণ আগে। আমার প্রাণ যেন ফিরে এলো। হাতে লাগানো ক্যানেল ছুটিয়ে দৌড়ে যেতে চাইলে রেহান বাধা দিল। শক্ত কণ্ঠে বলল, রুদ্র মরেনি।
কিন্তু এবার মরবে যদি আমার কথা শুনে না চলো তো। আর তারপরেই জানালো আমাকে পাগল সেজে থাকতে হবে। একটা কোথাও স্বীকার করা যাবে না। যদি আমি কোনো দিন কাউকে বলতে যাই আমার সাথে কি কি ঘটেছে, কিংবা কেউ বুঝতে পারে আমি সুস্থ, সেদিনটাই হবে রোদুর সে সদিন। রেহান আবার সই করতে বলে। আমি করব না। তখন রেহান একজন লোককে ইশারা করে বলল রোদুর কাছে যেতে। সাথে কানে কানে লোকটাকে কিছু একটা শিখিয়ে দিল। আমি সেসব না শুনলেও ভয় আমার হাত পা কাঁপছে। ও কি সত্যি আমার ছেলেটাকে মারতে পাঠিয়েছে? ছুটে লোকটার পেছনে যাব, এর আগেই রেহান আমায় ধরে ফেলল। এখন ও সময় আছে, সাইন করো। আমি কাঁদতে কাঁদতে বললাম, আমার ছেলেটাকে রেহাই দাও রেহান। ও বাচ্চা, দেব, তুমি সই করলেই দেব। আমি চেতে যাই। তুমি কি মানুষ? আমার ভাবতেও ঘৃণা লাগছে, তোমাকে ভালোবেসেছি আমি। রেহান হাসল। এখন আর বেশো না তাহলে। নাও সাইন করো। আমার রাগ আর উঠিও না রুনা। আমি বুঝলাম রেহানের মানবিকতা মাটির সাথে মিশে গেছে। এবার আর সত্য চেপে রাখতে পারলাম না। বলে দিলাম, আমি সই করলে হবে না। সব সম্পত্তি রোদুর নামে। রেহান থমকে গেল। কি? হ্যাঁ, আমি সব ওর নামে লিখে দিয়েছি। যবে থেকে তুমি আমায় জোরাজুরি করছিলে তার পরদিনই উকিলের কাছে গিয়ে উইল পাল্টেছি আমি। আর এমনভাবে উইল করেছি যে রোদু সাবালক না হওয়া অব্দি ওর শুয়েও কিচ্ছু হবে না। তুমি চাইলেও পারবে না ওর থেকে কিছু ছিনিয়ে নিতে। ভাগ্যিস করেছিলাম, না হলে তোমার মতো কুকুরের হাতে সব চলে যেত। আমার বাবার কষ্টের উপার্জন সব একটা কুকুর ভোগ করত। রেহান রেগে আগুন হয়ে আমার গালে চড় মারল। আমি ছিটকে গেলাম। ও থেমে থাকেনি। এলোপাথারি লা হিমার লো আমায়। তারপর বেরিয়ে গেল। আমার গায়ের ব্যথা দেখার সময় ছিল না। ছেলের চিন্তায় ছুটতে শুরু করলাম। ফ্ল্যাটের কাছাকাছি এসে দেখলাম অনেক ভিড়। আর তারপরের দৃশ্য দেখে আমার দৃষ্টি ঝাপসা হয়ে এলো। আমাদের ফ্ল্যাটটি উদাও করে লছে দেখে বাক্রুদ্ধ হয়ে যায়। প্রথমেই মাথায় আসে আমার ছেলেটার কথা। ও তো ঘুমিয়েছিল ঘরে। রেহান ওই লোকটাকে পাঠিয়ে কি আগুন জ্বালিয়ে দিল। রেহান এত অমানবিক। আমার রোদু পুড়ে যাচ্ছে ভেবে ছুটে ভেতরে যাব, এর আগেই সবাই ধরবেঁধে আমায় আটকালো। ছোটাছুটি করেও লাভ হলো না। একটা সময় দুনিয়া অন্ধকার করে আমি ঢলে পড়লাম মাটিতে। যখন জ্ঞান ফিরল আমি হাসপাতালের, তখন ঝাপসা দৃষ্টি মেলে প্রথমেই দেখলাম রেহানের মুখ। ওর ঝুঁকে ছিল। ঘৃণায় ওর মুখের ওপর থুথু ছুঁড়ে মারলাম। ও খেপে গিয়ে আবার আমার গলা চেপে ধরল। সেকেন্ড কয়েকের মধ্যে ছেড়েও দিল। আমি কেঁদে ফেললাম। ঘৃণা নিয়ে বললাম, তুমি কি করে পারলে নিজের সন্তানকে মেরে ফেলতে? এভাবে ফ্ল্যাটে আগুন জ্বালিয়ে দিতে তোমার হাত কাঁপল না? আমার ছেলেটা পুড়ে গেল। রেহান প্রথমে ভ্রু কুঁচকাল, পর মুহূর্তে হাসল। জানালো, রোদু বেঁচে আছে। রেনি এতক্ষণ বাইরে দাঁড়িয়ে ছিল। বাড়ি ফিরেছে কিছুক্ষণ আগে। আমার প্রাণ যেন ফিরে এলো। হাতে লাগানো ক্যানেল ছুটিয়ে দৌড়ে যেতে চাইলে রেহান বাধা দিল। শক্ত কণ্ঠে বলল, রুদ্র মরেনি, কিন্তু এবার মরবে যদি আমার কথা শুনে না চলো তো। আর তারপরেই জানালো আমাকে পাগল সেজে থাকতে হবে। একটা কোথাও স্বীকার করা যাবে না। যদি আমি কোনো দিন কাউকে বলতে যাই আমার সাথে কি কি ঘটেছে, কিংবা কেউ বুঝতে পারে আমি সুস্থ, সেদিনটাই হবে রোদুর সে সদিন। আমি অবাক হয়ে চেয়ে থাকলাম। এতে ওর কি লাভ? জিজ্ঞেস করলেও রেহান হাসল। একদিন ওর যে হাসিতে আমি প্রেম খুঁজে পেতাম, সেই হাসি আজ আমার কাছে মনে হলো বড় ভয়ঙ্কর। বিরোধিতা করার সাহস পেলাম না। চোখের সামনে আগুন জ্বলার দৃশ্য তখনও হাসছে। যতবার ভাবছি আমার ছেলেটা ওখানে থাকলে কি হতো, ততবারই ভয়ে গলা শুকিয়ে আসছিল। এক কথায় রাজি হলাম। শুধু অনুরোধ করলাম আমার ছেলেটা যেন বেঁচে থাকে। ব্যাস, তারপর মিথ্যে মিথ্যে পাগল জীবন শুরু হলো আমার। রেহান পাকা খেলোয়াড়। আমার কেবিনে থাকা নার্স মেয়েটিকে টাকা খাইয়ে রেখেছিল। আমার ওপর সে নজর রাখবে, আমি কি করছি জানাবে। তাই সুযোগ ছিল না কাউকে কিছু বলার। আমার অসুস্থ হওয়ার খবরে বাবা দাদা ছুটে এলেন। বাবা কাঁদতেন, দাদা কাঁদতেন। আমার ছেলেটাও কাঁদতো আমার শোকে। কিন্তু আমি অসহায়। মুখ ফুটে বলতে না পারলেও চেষ্টা করতাম ওরা কিছু বুঝে নিক, বুঝুক আমি পাগল নই। নার্স মেয়েটি বুঝে ফেলে আমার চেষ্টা। রেহানকে আমার সামনেই ফোন করে জানায় আমি ঠিকঠাক অভিনয় করছি না। আমি ভীত হয়ে যাই। সেদিন রাতে বাবা যখন রোদুকে নিয়ে আমায় দেখতে এলো, আমি সেদিন প্রথমবার কাচের গ্লাস মেরে আমার ছেলেটার মাথা টালাম। গলগল করে তো বেরোয় সেখানে থেকে। প্রমাণ হলো সবার কাছে।
পাকাপোক্তভাবে ঘোষণা হলো, আমি পাগল। ওই ঘটনায় আরও একটা কাণ্ড ঘটল। আগে যাও একটু ছেলেটাকে দেখতে পারতাম তাও শেষ। আমার ছেলেটা আছড়ে আছড়ে কাঁদতো আমার কাছে আসার জন্য। বাবা, দাদা সবাইকে অনুরোধ করত। কষ্টে আমার বুকটা ফেটে যেত। কিন্তু ওর ভালোর জন্য ওই কাছে যেতে পারি না। রেহান তো বুঝেই গেছিল ওর সম্পত্তি পাবে না। তাও কেন এমন করছিল ও? সেই উত্তর তখনও অজানা। একদিকে আমার পাগলামি, রোদুকে আঘাত করা। অন্যদিকে রোদু আমার কাছে আসার জন্য কান্নাকাটি। বাবা, দাদা দিশেহারা হয়ে সিদ্ধান্ত নিলেন আমাকে দূরে পাঠানোর। চট্টগ্রাম থেকে শিফট করলেন ঢাকা অ্যাসাইলমে। কারণ রোদু স্কুলের কথা বলে ছুটে আসতো এখানে। আমি ভাবলাম এবার আর রেহান আমায় খুঁজে পাবে না। মুক্ত হয়েছি। কিন্তু হয়নি। একদিনের মাথায় গার্ডের সামনে এসে দাঁড়ালো রেহান। চোখে মুখে পৈশাচিক আনন্দ। যেন আমাকে এভাবে দেখে সে কত খুশি। আমোদে কণ্ঠে বলল, বেকার এত কষ্ট পাচ্ছ। আজ যদি সবকিছু ছেলেকে না দিয়ে আমাকে দিতে তবে আর এত কিছু সহ্য করতে হতো না। ভালো থাকতে। এখন চালাকি আর অপরাধের শাস্তি ভোগ করো। আমাকে ঠকানো, পচে মরবে এখানেই। যে ছেলেকে সব লিখে দিলে কলিজার টুকরো সেই ছেলেকে মরার আগ অব্দি দেখতেও পাবে না। এত কষ্ট কি সহ্য হয়? আহারে! আমি তখন বুঝলাম, রেহান আসলে আমার কৃতকর্মের শাস্তি দিচ্ছে। আমাকে এভাবে আটকে রেখে বদলা নিচ্ছে আমার চালাকির। কিন্তু আমি একটা বিষয়ে বুঝিনি, রেহান কি রোদুর কাছে যায়নি। কিংবা বাবা, দাদা এদের সাথেও ওকে কখনো দেখেনি। ওনারাও ওর কথা আমার সামনে বলেননি। বরং যতবার আমার সামনে আসতো বেশভূষা থাকতো সাহেবী। যেন হুট করে লটারি জিতেছে। রেহান আরও একটা কাজ করল। এই অ্যাসাইলমেও আমার ওপর নজর রাখার জন্য একজনকে ঠিক করল, যে সব খবর ওর কাছে পৌঁছে দেবে। আর সেই লোকটি হচ্ছে রফিক। সেজুতি বিস্মিত হয়ে বলল, রফিক? হ্যাঁ, ও সব সময় আমার ওপর নজর রাখত। বিনিময়ে পেত মোটা অঙ্কের টাকা। বছরখানেক রেহান পরপর এলেও হুট করে আসা থেমে যায়। দিন যায়, মাস যায়, বছর যায়। বাবার বদলে আসতেন দাদা, কাঁদতেন। আমাকে বলতেন, সুস্থ হও। সবাই অপেক্ষায় আছি। আমার সাথে দেখা করতে আসা সবার সঙ্গে রফিক আঠার মতন লেগে থাকত। কেউ তো জানতো না, তাই সন্দেহও করত না। কিন্তু আমি জানতাম এর উদ্দেশ্য। যাতে কাউকে কিছু না জানাতে পারি তাই। অনেক বছর পর একদিন হুট করে আমার ছেলেটার সামনে এসে দাঁড়ায়। আমি অবাক হয়ে দেখছিলাম, কত বড় হয়ে গিয়েছে। একদম রেহানের মতো সুদর্শন, প্রশস্ত। চোখ জুড়িয়ে গেছিল। কিন্তু আফসোস, ছেলেটাকে বুকে জড়িয়ে ধরতে পারিনি। খেয়াল করলাম রফিক আশেপাশে নেই। সেই সুযোগে যেই একটু ওর মাথায় হাত বোলাতে ধরব অমনি শয়তানটা এসে দাঁড়ালো। আমি অসহায় হয়ে সেদিনও ঘাত করলাম আমার ছেলেটাকে। আমার ছেলে তো চলে গেল। কিন্তু বুঝল না তার মায়ের কলিজাটা ছিঁড়ে যাচ্ছিল কষ্টে। এরপরও রোদু সপ্তাহে 3 দিন আসত। রফিক আমাকে বারবার সাবধানী বাণী দিত রুদ্র যেন কিছু না বোঝে। এমন কিছু করবেন যাতে ওর আশা কমে যায়। আমি খুব চেষ্টা করতাম, হাতের কাছে যা পেতাম রোদুর গায়ে ছুঁড়তাম। তাও লাভ হতো না। ও আসতই। দূর থেকে হলেও আমাকে দেখে যেত। আমার বুক ফেটে যেত বিশ্বাস করো। একদিন রোদু আমার গার্ডের ভেতরে ঢুকল। ছেলেটার বিষণ্ণ মুখ দেখে ক্লান্ত লাগছিল অভিনয় করতে। অনেক অনেক দিন পর আমার ছেলেটা আমাকে স্পর্শ করল। আমিও যে কতদিন ওকে ছুঁই না। মাতৃতে ফেসে গিয়ে ভুলে বসলাম সেই হুমকি। চেয়ে দেখলাম গার্ডের বাইরে রফিক তীক্ষ্ণ চোখে তাকিয়ে। যখন হুঁশ ফিরল মোড়ে ধরলাম ওর কবজি। কিন্তু ধূর্ত রফিক ঠিক খবরটা পাচার করে দিল। রোদুর সন্দেহ হলে অশেষ। ঠিক সেই রাতেই রফিক আমার কাছে আসে। ফোনে একটা ভিডিও অন করে ধরল আমার সামনে। ভিডিওটা দেখতেই আমার পা কেঁপে ওঠে। চোখ ঘোলা হয়ে যায়। আমার ছেলেটাকে রেহান লোক লাগিয়ে লি করিয়েছে। ছটফট করছিল রোদু। কত তো ঝরছিল ওর হাত থেকে। সেজুতির বুক কেঁপে উঠল। মনে পড়ল সেই দৃশ্য। হ্যাঁ, রুদ্র তো গুলি লেগেছিল। তার মানে ওটা ওর বাবারই কাজ ছিল। ওর বাবা তাহলে মরেনি, বেঁচে আছেন। এমন ও বাবা হয়। সেজুতির ভাবনা কাটল অরুণার আওয়াজে। রফিক আমাকে বলল, দেখেছেন, আপনার আজকের ভুলের জন্য আপনার ছেলে কি শাস্তি টাই না পেল। এবারের বুক লিহাতে লেগেছে, পরের বার কিন্তু বুকে লাগবে। আমি হাউমাউ করে কেঁদে অনুরোধ করলাম, আমার ছেলেকে কিছু করো না। রফিক পাত্তা না দিয়ে চলে গেল। কিন্তু পরদিন ছেলেটা আবার এলো। ছোট্ট রোদুর মতো আমাকে দেখালো ও ব্যথা পেয়েছে। আমার বুক চিরে দুখণ্ড রূপ নেয়।
কিন্তু আগের দিনের ভুল আমি করব না। তাই ওর ব্যথা জায়গাতেই মুছে ধরলাম। আমার ছেলেটা কিয়া উতনাদ ট্রাই না করেছিল তখন। ও খুব ব্যথা পেয়েছিল আমি জানি। জানি আমি। অরুণা কান্নায় ভেঙে পড়লেন আবারও। এত কষ্ট নিজের ভেতর লুকিয়ে রেখেছিলে মা। শান্ত, ভেজা, মোলায়েম একটা স্বর শুনে তড়িৎ গতিতে মাথা তুললেন অরুণা। চোখের সামনে একটি পরিচিত, অনাকাঙ্ক্ষিত মুখ দেখে চোখ যেন বেরিয়ে এলো। ঠোঁট দুটো আলাদা হয়ে এলো বিস্ময়ে। অস্পষ্ট স্বরে ডাকলেন, রোদু। রুদ্র হাঁটু ভেঙে মায়ের সামনে বসল। অরুণা অবাক চোখে চেয়ে আছেন। এখনও তার বিশ্বাস হচ্ছে না রুদ্র সামনে। একদম সামনে। ভাবল এ হয়তো কল্পনা। সম্বিত ফিরল তখন, যখন রুদ্র তার দুই হাত নিজের মুঠোয় নিল। অরুণা বুঝলেন, এ ভ্রম নয়। তার সন্তান আজ সত্যিই তার সম্মুখে। ভয়ে ভেতরটা কেঁপে ওঠে অরুণার। এতক্ষণ যা যা বললেন রুদ্র কি শুনতে পেয়েছে সেসব? এত বছর ধরে লুকিয়ে রাখার সত্যিগুলো এভাবে সামনে চলে এলো। সেই জখমগুলো আক্রমণ করলো তার কলিজার টুকরোকেও। রুদ্র মায়ের জীর্ণ হাত দুটো নিজের গালে ছোঁয়ালো। আলতো করে নিজেই বলালো দুগালে। যেন আদর নিচ্ছে মায়ের। চিকন চোখ দুটো জ্বলছে খুব। মেয়ে মানুষ হলে হয়তো লুটিয়ে পড়তো কাঁদতে কাঁদতে। বুক ব্যথা করছে। সত্যি মিথ্যের বেড়াজালে আটকে পড়া দম বন্ধকর অনুভূতি থেকে মায়ের ছোঁয়ায় যেন মুক্তি মিলছে। সে যদি কয়েক হাত দূরে বসে আছে। তার দৃষ্টিও ঝাপসা। কতবার চোখ মুছেছে ঠিক নেই। কেউ কাঁদলে নিজেও কেঁদে বুক ভাসানোর অভ্যেস বড় হওয়ার সাথে সাথে যেন প্রকট হচ্ছে আরো। তবে আজ সে ধন্য, সত্যিই ধন্য। কোনো না কোনো ভাবে একজন মায়ের কষ্ট সামান্যতম লাঘব করতে পেরে। ধন্য, মাহীন এক সন্তানের ছটফটের রাত কাটানোর পরিমাণ কমাতে পেরে। সে যদি প্রশান্তির শ্বাস নিল, নিজেকে দেয়া কথা রাখল তাহলে। ফিরিয়ে দিতে পারল রুদ্রর কাছে তার জন্মদাত্রী মাকে। এটাই শান্তি। এটাই তার ক্ষুদ্র জীবনের শ্রেষ্ঠ পাওয়া। অরুণার চোখের পাতা কাঁপছে। ঠকঠক করছে ঠোঁট যুগল। হাত পা সব যেন অবশ। রুদ্র সব জেনে গেল। এবার কি হবে? কি হবে এখন? অথচ সব ভয় হাওয়ার মতো উড়ে গেল এক নিমিষে। যখন তার নারী ছেঁড়া ধন, বোঝা কণ্ঠে ডাকল সেই মধুর ডাক। মা। মায়ের মুখটা দুহাতের আঁচলে তুলল রুদ্র। এই একটা ডাক যেন ভেঙে গড়িয়ে দিলেন অরুণাকে। হাহাকার করে কেঁদে ফেললেন। চোখের পানিতে রুদ্রর হাতের তালু ভিজে গেল। আশপাশের লোকজন উৎসুক চোখে তাকালো। রুদ্র যত্র মায়ের মাথাটা চেপে ধরল বুকে। একদিন যেই ছোট্ট ছেলেটা মায়ের আঁচল ধরে সারাক্ষণ পায়ে পায়ে ঘুরত আজ তার প্রশস্ত, চওড়া বুকে অরুণা মিশে গেলেন। বাবার বুকটার কথা মনে পড়ল অরুণার। মা বকলে এভাবেই কাঁদতেন। মুখ লুকাতেন সেথায়। রুদ্র মায়ের মাথায় হাত বুলিয়ে ধীর কণ্ঠে বলল, 21টা বছর তোমার জন্য অপেক্ষা করেছি মা। এই তুমি সুস্থ হবে। ফিরে আসবে আমার কাছে। আমাকে ঘুম পাড়াবে, গান শোনাবে। ছোটবেলায় যা যা করতে সব করবে। অথচ তা হয়নি। দেখতে দেখতে সেই ছোট্ট আমি বড় হয়ে পাথরের মতো শক্ত হলেও আমার মনের ব্যাকুলতা একটুকুন লাঘব হয়নি মা। তোমার গায়ের মামা গন্ধটা খুঁজে বেড়াচ্ছে। প্রতিটা রাত, প্রতিটা দিন সে প্রার্থনা করত তোমার সুস্থ হয়ে ওঠার। অথচ আজ জানলাম তুমি সুস্থ থেকেও আমার থেকে দূরে ছিলে। এই যন্ত্রণা আমি কোথায় রাখবো মা? আমার যে খুব কষ্ট হচ্ছে। ছিঁড়ে যাচ্ছে ভেতরটা। অরুণা কাঁদলেন। থেমে থেমে বললেন, আমাকে ক্ষমা করে দে রোদু। আমি অসহায় ছিলাম। আমি চেয়েও পারিনি তোর কাছে আসতে। তোকে একটু আদর করতে পারিনি আমি। ক্ষমা তুমি চাইছ কেন মা? ক্ষমা তো আমি চাইব সবার কাছে যে আমি বিচক্ষণ, বুদ্ধিমান সেই আমি পারিনি তোমায় এত বড় বিপদ থেকে মুক্ত করতে। আমার কোনো বুদ্ধি যে আমার কাজে লাগলো না। কতদিন, কতবার গেলাম এসাইলমে তোমাকে দেখতে। অথচ ঘুণাক্ষরেও টের পেলাম না কিছু। হদিস পাইনি তোমার লুকোনো যন্ত্রণার। পারলে হয়তো আরো আগে তোমায় মুক্ত করতে পারতাম। এতটা কালবন্দি কাটাতে হতো না তোমায়। রুদ্রর কণ্ঠে কি করে পড়ছে অপরাধবোধ। নিজেকে দোষী ভাবছে। সে যদি প্রথমবার ঠিক বলেছিল, মা সুস্থ। অথচ রুদ্র কিচ্ছু বুঝতে পারল না। মায়ের মিথ্যে অভিনয়কে সত্যি ভেবে ধরেই নিল তার মা মানসিক বিকারগ্রস্ত। আসলেই কি সে দোষী? একটুও না। অরুণা সেজুতিকে যেমন কাছে ঘিসতে দিয়েছেন রুদ্র তেমন আদৌ পেরেছে কি? এই পাগল, পাগল নাটকটাই যে তাকে কেন্দ্র করে। অরুণা তাকে দেখলেই ভান করতেন ক্ষেপে যাওয়ার। রুদ্র তাই 10 হাত দূরে থাকত মায়ের। দূর থেকে দেখত। তাহলে কি করে বুঝবে? কি করে তল পাবে এসব রহস্যের?
মৃত বলে জেনে আশা বাবাও যে বেঁচে আছেন সেসব তো ছিল ধারণার বাইরে। নিজের বাবাই তার মায়ের এত দুর্ভোগের কারণ হবে সেও ছিল দুঃস্বপ্নের মতো ভাবনা। পেছনে ফেলে আসা প্রত্যেকটা সেকেন্ড সাক্ষী, রুদ্র তার মায়ের সুস্থতা কামনা করেছে। ফিরে পেতে চেয়েছে মাকে আগের মতো। দূর থেকে হলেও চেষ্টা করেছে মা যেন সুস্থ হয়। হোক তা লক্ষ লক্ষ টাকা ব্যয়ের মাধ্যমে। যতটুকু পেরেছে সাধ্যমতো করেছে। কিন্তু তাও রুদ্রর ভাবনা, সেই আসল দোষী। অন্যের অপর ভরসা করে মায়ের কষ্ট বাড়িয়েছে কেবল। সব আঘাত সহ্য করেও যদি পারত মায়ের কাছে যেতে, নিশ্চয়ই মা সব জানাতেন, সব বলতেন। এসব ভেবেই রুদ্র কষ্ট পাচ্ছে। অরুণা ছেলের বুকে মাথা রেখে কাঁদছেন। শব্দ হচ্ছে না এখন, ফোপাচ্ছেন শুধু। রুদ্র মাকে পাখির ছানার মতো জড়িয়ে রাখল। এই তো, এখন নিজেকে পৃথিবীর সবথেকে সুখী মনে হচ্ছে। মা ফিরে এসেছে। আর মায়ের সুখের দিন অশুভ হবে না। মা এখন একদম কাছে থাকবে। নিজের কাছে। হঠাৎ কিছু একটা মনে পড়লে চোয়াল শক্ত হয়ে আসে রুদ্রর। পিষে ধরে দাঁত। আপনার রেহাই নেই রেহান চৌধুরী। আমার মায়ের প্রত্যেকটা চোখের জলের দাম আপনাকে চোকাতে হবে। তার সব কষ্ট, সব দুঃখের মূল্য আপনার থেকে করাই গন্ডায় পুষিয়ে নেব আমি। ছাড়ব না আপনাকে। অমানুষ পিতা হয়ে পুত্রের সাথে লড়ার জন্য তৈরি থাকুন। মুখোমুখি হব আমরা। খুব শীঘ্রই মুখোমুখি হব। মাথার ওপর থেকে ছোট ছোট্ট পাখি উড়ে গেল। কানে পৌঁছল ওদের দাপাদাপি আর মিষ্টি কলতানের শব্দ। সেজুতি মুগ্ধ চোখে চারপাশ দেখল। ঘিরে থাকা কাশফুলের খিলখিল হাসির সাথে মা ছেলের মুহূর্তটাও হয়ে উঠল ভীষণ সুন্দর। লোভ সামলাতে পারল না সেজুতি। রুদ্র আর অরুণার জড়িয়ে রাখা অবস্থাতেই পরপর ছবি তুলল কয়েকটা। যদিও তাদের চোখ এড়িয়ে। এরপর চোখ মুছে হেসে রুদ্রকে বলল, স্যার, অনেকক্ষণ তো হলো। ছাড়ুন এবার। আন্টিকে বাড়ি নিয়ে যাবেন না। অরুণা চট করে রুদ্রর থেকে সরে গেলেন। উত্তেজিত হয়ে বললেন, না না, আমি কোথাও যাব না, কোথাও না। রুদ্র বুঝতে পারল তার মায়ের নিষেধের কারণ। ভয় পাচ্ছেন তিনি। আর তাও রুদ্রর জন্যেই। মায়ের হাত দুহাতে নিয়ে শান্ত কণ্ঠে বলল, ভয় পেও না মা, ওই লোকটা কোনো ক্ষতি করতে পারবে না আমাদের। অরুণা শান্ত হলেন না। ভীত কণ্ঠে বললেন, তুই ওকে চিনিস না রোদু। ওর ভয়ানক রূপ তুই দেখিসনি। ও তোকে একবার গুলি করিয়েছে। পরের বার আর ওর হাত কাঁপবে না। এত দিন ধরে যেই কারণে আমি সব কষ্ট, যন্ত্রণা মুখ বুজে মেনে নিয়েছি, এখন কি করে হতে দেই তা। মা হয়ে সন্তানের লাশ দেখার চেয়ে আমার ওই গার্ডের বন্দিজীবনই ভালো রোদু। তুই ফিরে যা বাবা, ফিরে যা তুই। অরুণার ডুকরে কাঁদলেন। রুদ্র শক্ত কণ্ঠে বলল, কেউ আমার কিচ্ছু করতে পারবে না মা। তোমার ছেলে ফুটবল নয়। নাম, যশ, প্রতিপত্তির সাথে সাথে শত্রুর সাথে লড়াই করার বুদ্ধি, জোর দুটোই রয়েছে আমার। তুমি শান্ত হও মা। তুমি আমার সাথে থাকলেই আমি ঠিক থাকব। আর তুমি ভাবলেও বাকি করে। সব জেনেও ওই জাহান্নামে আমি তোমাকে ছেড়ে আসব। তুই বুঝতে পারছিস না রোদু, তোর বাবা আন্ডারস্কোর। রুদ্র গর্জে ওঠে, ওই অমানুষটা আমার বাবা নয়। আরেকবারও ওনাকে এই নামে ডাকবে না তুমি। অরুণা চুপ করে গেলেন। সেজুতির জিভ নিষ্পিস করছে কিছু বলার জন্য। কিন্তু পারছে না। মা ছেলের মধ্যে কথা বলা কি ঠিক হবে? কিন্তু রুদ্র নিজেই ক্লান্ত কণ্ঠে বলে ওঠে, সেজুতি, আপনি একটু মাকে বোঝান, প্লিজ। সেজুতি হা করার আগেই অরুণা প্রশ্ন ছুড়লেন, সেজুতিকে? ওর নাম তো সুলতানা। সেজুতি মাথা নামিয়ে নিল। এতদিন একটা ভুয়া পরিচয়ে মানুষটির পাশাপাশি থেকেছে। এও তো অন্যায়। রুদ্র বলল, ওনার পুরো নাম নুসরাত সুলতানা সেজুতি। উনি আমার পরিচিত। অরুণা অবাক কণ্ঠে বললেন, ও তোর পরিচিত? কি করে? আমি আমি তো কিছুই বুঝতে পারছি না। রুদ্র হাঁটু ভেঙে মায়ের সামনে বসল। অরুণা অবাক চোখে চেয়ে আছেন। এখনও তার বিশ্বাস হচ্ছে না রুদ্র সামনে। একদম সামনে। ভাবল এ হয়তো কল্পনা। সম্বিত ফিরল তখন, যখন রুদ্র তার দুই হাত নিজের মুঠোয় নিল। অরুণা বুঝলেন, এ ভ্রম নয়। তার সন্তান আজ সত্যিই তার সম্মুখে। ভয়ে ভেতরটা কেঁপে ওঠে অরুণার। এতক্ষণ যা যা বললেন রুদ্র কি শুনতে পেয়েছে সেসব? এত বছর ধরে লুকিয়ে রাখার সত্যিগুলো এভাবে সামনে চলে এলো। সেই জখমগুলো আক্রমণ করলো তার কলিজার টুকরোকেও। রুদ্র মায়ের জীর্ণ হাত দুটো নিজের গালে ছোঁয়ালো। আলতো করে নিজেই বলালো দুগালে। যেন আদর নিচ্ছে মায়ের। চিকন চোখ দুটো জ্বলছে খুব। মেয়ে মানুষ হলে হয়তো লুটিয়ে পড়তো কাঁদতে কাঁদতে। বুক ব্যথা করছে। সত্যি মিথ্যের বেড়াজালে আটকে পড়া দম বন্ধকর অনুভূতি থেকে মায়ের ছোঁয়ায় যেন মুক্তি মিলছে।
সেজুতি কয়েক হাত দূরে বসে আছে। তার দৃষ্টিও ঝাপসা, কতবার চোখ মুছেছে ঠিক নেই। কেউ কাঁদলে নিজেও কেঁদে বুক ভাসানোর অভ্যেস বড় হওয়ার সাথে সাথে যেন প্রকট হচ্ছে আরো। তবে আজ সে ধন্য, সত্যিই ধন্য। কোনো না কোনো ভাবে একজন মায়ের কষ্ট সামান্যতম লাঘব করতে পেরে। ধন্য, মাহীন এক সন্তানের ছটফটের রাত কাটানোর পরিমাণ কমাতে পেরে। সেজুতি প্রশান্তির শ্বাস নিল, নিজেকে দেয়া কথা রাখল তাহলে। ফিরিয়ে দিতে পারল রুদ্রর কাছে তার জন্মদাত্রী মাকে। এটাই শান্তি, এটাই তার ক্ষুদ্র জীবনের শ্রেষ্ঠ পাওয়া। অরুণার চোখের পাতা কাঁপছে, ঠকঠক করছে ঠোঁট যুগল, হাত পা সব যেন অবশ। রুদ্র সব জেনে গেল, এবার কি হবে, কি হবে এখন? অথচ সব ভয় হাওয়ার মতো উড়ে গেল এক নিমিষে, যখন তার নারী ছেঁড়া ধন বোঝা কণ্ঠে ডাকল সেই মধুর ডাক। মা! মায়ের মুখটা দুহাতের আঁচলে তুলল রুদ্র। এই একটা ডাক যেন ভেঙে গুড়িয়ে দিলেন অরুণাকে। হাহাকার করে কেঁদে ফেললেন। চোখের পানিতে রুদ্রর হাতের তালু ভিজে গেল। আশপাশের লোকজন উৎসুক চোখে তাকালো। রুদ্র যত মায়ের মাথাটা চেপে ধরল বুকে। একদিন যেই ছোট্ট ছেলেটা মায়ের আঁচল ধরে সারাক্ষণ পায়ে পায়ে ঘুরত, আজ তার প্রশস্ত চওড়া বুকে অরুণা মিশে গেলেন। বাবার বুকটার কথা মনে পড়ল অরুণার। মা বকলে এভাবেই কাঁদতেন, মুখ লুকাতেন সেথায়। রুদ্র মায়ের মাথায় হাত বুলিয়ে ধীর কণ্ঠে বলল, 21টা বছর তোমার জন্য অপেক্ষা করেছি মা। এই তুমি সুস্থ হবে, ফিরে আসবে আমার কাছে, আমাকে ঘুম পাড়াবে, গান শোনাবে, ছোটবেলায় যা যা করতে সব করবে। অথচ তা হয়নি। দেখতে দেখতে সেই ছোট্ট আমি বড় হয়ে পাথরের মতো শক্ত হলেও আমার মনের ব্যাকুলতা একটুকুন লাঘব হয়নি মা। তোমার গায়ের মামা গন্ধটা খুঁজে বেড়াচ্ছে। প্রতিটা রাত, প্রতিটা দিন সে প্রার্থনা করত তোমার সুস্থ হয়ে ওঠার। অথচ আজ জানলাম তুমি সুস্থ থেকেও আমার থেকে দূরে ছিলে। এই যন্ত্রণা আমি কোথায় রাখবো মা? আমার যে খুব কষ্ট হচ্ছে, ছিঁড়ে যাচ্ছে ভেতরটা। অরুণা কাঁদলেন, থেমে থেমে বললেন, আমাকে ক্ষমা করে দে রোদু। আমি অসহায় ছিলাম, আমি চেয়েও পারিনি তোর কাছে আসতে, তোকে একটু আদর করতে পারিনি আমি। ক্ষমা তুমি চাইছো কেন মা? ক্ষমা তো আমি চাইব সবার কাছে যে আমি বিচক্ষণ, বুদ্ধিমান, সেই আমি পারিনি তোমায় এত বড় বিপদ থেকে মুক্ত করতে। আমার কোনো বুদ্ধি যে আমার কাজে লাগলো না। কতদিন, কতবার গেলাম এসাইলমে তোমাকে দেখতে, অথচ ঘুণাক্ষরেও টের পেলাম না কিছু। হদিস পাইনি তোমার লুকোনো যন্ত্রণার। পারলে হয়তো আরো আগে তোমায় মুক্ত করতে পারতাম, এতটা কালবন্দি কাটাতে হতো না তোমায়। রুদ্রর কণ্ঠে কি করে পড়ছে অপরাধবোধ। নিজেকে দোষী ভাবছে। সেজুতি প্রথমবার ঠিক বলেছিল, মা সুস্থ। অথচ রুদ্র কিচ্ছু বুঝতে পারল না। মায়ের মিথ্যে অভিনয়ে কে সত্যি ভেবে ধরেই নিল তার মা মানসিক বিকারগ্রস্ত। আসলেই কি সে দোষী? একটুও না। অরুণা সেজুতিকে যেমন কাছে ঘিসতে দিয়েছেন রুদ্র তেমন আদৌ পেরেছে কি? এই পাগল পাগল নাটকটাই যে তাকে কেন্দ্র করে। অরুণা তাকে দেখলেই ভান করতেন ক্ষেপে যাওয়ার। রুদ্র তাই 10 হাত দূরে থাকত মায়ের। দূর থেকে দেখত। তাহলে কি করে বুঝবে, কি করে তল পাবে এসব রহস্যের? মৃত বলে জেনে আসা বাবাও যে বেঁচে আছেন সেসব তো ছিল ধারণার বাইরে। নিজের বাবাই তার মায়ের এত দুর্ভোগের কারণ হবে সেও ছিল দুঃস্বপ্নের মতো ভাবনা। পেছনে ফেলে আসা প্রত্যেকটা সেকেন্ড সাক্ষী, রুদ্র তার মায়ের সুস্থতা কামনা করেছে। ফিরে পেতে চেয়েছে মাকে আগের মতো। দূর থেকে হলেও চেষ্টা করেছে মা যেন সুস্থ হয়। হোক তা লক্ষ লক্ষ টাকা ব্যয়ের মাধ্যমে। যতটুকু পেরেছে সাধ্যমতো করেছে। কিন্তু তাও রুদ্রর ভাবনা, সেই আসল দোষী। অন্যের অপর ভরসা করে মায়ের কষ্ট বাড়িয়েছে কেবল। সব আঘাত সহ্য করেও যদি পারত মায়ের কাছে যেতে, নিশ্চয়ই মা সব জানাতেন, সব বলতেন। এসব ভেবেই রুদ্র কষ্ট পাচ্ছে। দরজা খুলে দুটো পরিচিত মুখের সাথে একটা অপরিচিত মুখ দেখে চোখ পিটপিট করল আরিশা। শাড়ির আঁচল কোমরে বাঁধা, রান্না করছিল। রুদ্রকে দেখে তাড়াহুড়ো করে আঁচল খুলে কাঁধে পেঁচাল। না চিনেও পৌরা নারীটিকে সালাম দিল। আসসালামু আলাইকুম, ভেতরে আসুন। রুদ্র মায়ের কাঁধ জড়িয়ে, মাঝখানে অরুণা, দুপাশে রুদ্র সেজুতি। একই সাথে 3 জোড়া পা প্রবেশ করল রওশন ভিলায়। অরুণা মুগ্ধ চোখে বাড়িটা দেখছেন। বাইরেটা সুন্দর, তার থেকেও অধিক সুন্দর বাড়ির ভেতর। এত গোছানো, এক বিন্দু নড়চড় নেই, অগোছালো নেই। আরিশা অরুণাকে চেনে না। সে কৌতূহলে একবার সেজুতিকে দেখছে, একবার রুদ্রকে, পরের বার অরুণাকে। অরুণার চোখ পড়তেই হেসে বললেন, তুমিই বুঝি আরিশা, সেজুতির বোন।
আরিশা আস্তে মাথা নাড়ল। অরুণা বললেন, দুবনি মাশাল্লাহ, ভারী সুন্দর। আরিশা মুচকি হেসে সেজুতির দিক তাকালো। নীরব প্রশ্নের উত্তর চাইছে সে। কে ইনি? জবাব দিল রুদ্র। ইনি আমার মা আরিশা। আরিশা চমকে উঠল, চোখ দুটো গোল গোল করে অরুণার দিক তাকালো। পরবর্তীতে রুদ্রর দিক চেয়ে অবিশ্বাস্য কণ্ঠে বলল, আপনার মা? রুদ্র মায়ের কাঁধ ধরে নিজের দিক আরেকটু এগিয়ে এনে বলল, হ্যাঁ, আমার মা। তোমাকে বলেছিলাম না, আমার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ মানুষটির ফিরে আসা বাকি। এই হচ্ছে সেই মানুষটি, যিনি আমাকে সবথেকে বেশি ভালোবাসেন, আমার জন্য বিনা দ্বিধায় ত্যাগ করতে পারেন নিজের সুখ শান্তি। আরিশার এখনো বিশ্বাস হচ্ছে না। সে তো জানত রুদ্রর মা বাবা কেউ বেঁচে নেই। তাহলে এত বছর পর কোত্থেকে এলো? ভাগ্যিস আগে থেকে ওনাকে দেখেনি, না হলে দরজা খুলে ওনার মুখটা চিনলেই তো ভূত ভূত বলে চেঁচাতো। কি বিশ্রী হতো ব্যাপারটা। আরিশা আর এই নিয়ে মাথা ঘামানোর সমীচীন মনে করল না। কি হচ্ছে? কেন হচ্ছে? কিভাবে হচ্ছে? সব চিন্তা বাদ দিয়ে চট করে মাথায় ঘোমটা তুলল। একইরকম চট করে পা ছুঁয়ে সালাম করল অরুণার। অরুণা ব্যস্ত কণ্ঠে বললেন, এ কি? থাক থাক, মা সুখী হও। আরিশার কপালে চুমু আঁকলেন অরুণা। আরিশা হাসল। একটা শাশুড়ির ভারী শখ ছিল, এবার তা পূর্ণ হবে। পাশ থেকে রুদ্র বলল, অভ্র আসেনি? ওকে বলেছিলাম তো বাড়ি ফিরতে। আরিশা কিছু বলার আগেই সদর দরজায় পা পড়ল অভ্রর। রুদ্রর শেষ কথা কানে যেতেই প্রফুল্ল কণ্ঠে বলল, এসে গেছি। লগনে হামারা নাম লিয়া ওর হাম হাজির মেরে ভাই। অভ্র এগিয়ে এসেছিল হাসতে হাসতে, অথচ অরুণাকে দেখতেই হাসিটা উবে গেল। পা দুটো থেমে যায়। রুদ্রর নানা বাড়িতে অরুণার ছবি টানানো ছিল। এছাড়াও রুদ্রর সাথে অমিত ছবি আছে অরুণার। সব দেখেছে অভ্র। রুদ্র আগ্রহ ভরে ফ্যামিলি অ্যালবাম খুলে খুলে দেখিয়েছে। আঙুল ছুঁয়ে চিনিয়েছে, এটা আমার মা, এটা আমার বাবা, যার মধ্যে তার বাবা মায়ের বিয়ের সাদাকালো প্রিন্টের ছবিটিও ছিল। অভ্র জানত অরুণা বেঁচে নেই। অরুণার কথা উঠলে বিষণ্ণ হয়ে যাওয়া মুখগুলো দেখেই এমন ধারণা জন্মেছিল। আজ হঠাৎ সেই মানুষটিকে চোখের সামনে দেখে ভয়ানক হোঁচট খেল। মার্বেলের মতো চোখ করে চেয়ে থাকল। রুদ্র মাকে নিয়ে এগিয়ে এলো, ঠায় দাঁড়িয়ে থাকা অভ্রর দিক। অরুণাকে বলল, মা, এ অভ্র, তোমার ছোট ছেলে। অভ্র অবাক চোখে রুদ্রর দিক ফিরল। অরুণা বিস্তর হেসে অভ্রর গাল ছুঁয়ে বলল, আমার ছেলে। অভ্রর চোখ সঙ্গে সঙ্গে ভিজে ওঠে। নিজের মা তো নেই, দেখেওনি কোনোদিন। মায়েদের মুখ এমন কোমল সুন্দর হয়। অভ্র অস্পষ্ট স্বরে বলল, আমার মা। অরুণা অভ্রর মাথায় হাত বোলালেন। অভ্র চোখ বুজে নিল, প্রাণ যেন ভরে গেল এই স্পর্শে। চোখ খুলে বলল, আমি একবার আপনাকে ছুতে পারি মা? অরুণা কপাল কুঁচকে বললেন, না। অভ্র আহত হল। অরুণা কপট রাগ নিয়ে বললেন, মাকে বুঝি কেউ আপনি করে বলে? অভ্র জলমাখা চোখে হাসল। অরুণা হাত বাড়াতেই একরকম চাপিয়ে পড়ল যেন। আজকে আরেকবার অভ্র শব্দ করে কেঁদে উঠল। বাচ্চাদের মতো করে বলল, আমার মা, আমার নিজের মা। অরুণা পিঠে হাত বোলাতে বোলাতে বললেন, পাগল ছেলে, সবার চোখ চিকচিক করছে। রুদ্র নিচের ঠোঁট কামড়ে পুরো বাড়িতে চোখ বোলায়। আজকে তার এই খালি বাড়িটা প্রাণ ফিরে পেয়েছে। এবার থেকে সব ভালো হবে। শুধু একটা কাজ বাকি, পাপীর তার পাপের শাস্তি পাওয়া। প্রথমে চুনিপুটি ধরতে হবে, তারপর পৌঁছাতে পারবে পালের গোদা অবধি। আন্ডারস্কোর। রুদ্র আস্তে আস্তে এসে সেজুতির পাশে দাঁড়ালো। সেজুতির মনোযোগ অভ্র আর অরুণাতে। রুদ্র আসার সময় তার মায়ের কাছে প্রত্যেকের বর্ণনা দিয়েছে। অভ্রকে কিভাবে পাওয়া সেটা আজই জানল সেজুতি। আর জানতে পেরে রুদ্রর প্রতি শ্রদ্ধাবোধ কয়েক গুণে বাড়ল। কত উদার মন লোকটার। সাথে অভ্রর প্রতিও। দুই ভাই দুজনের কেউ না হয়েও একে অন্যের প্রতি কি টান। একজনের গভীর সম্মান বড় ভাইয়ের জন্য, আর একজনের গভীর স্নেহ। রুদ্রর এগিয়ে আসা লক্ষ্য করেনি সেজুতি। রুদ্র সবার চোখ এড়িয়ে সন্তর্পণে ওর কানের কাছে মুখ এগোল। ফিসফিস করে বলল, ওপরে চলুন। সেজুতি চকিতে তাকালো। রুদ্রর মতো ফিসফিসিয়েই বলল, কেন? গেলে বলবো। আমি যাচ্ছি, আপনিও আসুন। আরিশা চুলোয় তরকারি বসিয়েছিল। মনে পড়তেই দৌড়ে গেল রান্নাঘরে। অভ্র অরুণার সাথে কথা বলায় ব্যস্ত। অরুণা সোফায় বসেছেন আর অভ্র তার পায়ের কাছে। এমন ভাবে কথা বলছে যেন এরা কতদিনের পরিচিত। রুদ্র সিঁড়ি বেয়ে উঠে গেল। সবার উদ্দেশ্যে বলল, আমি আসছি একটু। কিন্তু মোচামুচি করছে সেজুতি। কি করে যাবে তাই ভাবছে। রুদ্রর পেছনে পেছনে গেলে কে কি মনে করে ভেবে পারি হচ্ছে না।
হঠাৎ অপর দিকে চোখ পড়লে দেখল রুদ্র দাঁড়িয়ে আছে, বারবার ইশারা করছে আসতে। সেজুতি মুখ কাঁচুমাচু করে এগোলো। কিছু বলতে হয়নি, রুদ্র সেজুতিকে আসতে দেখে সরে গেছে। সেজুতি রুদ্রর রুমের সামনে দাঁড়ালো, এদিক এদিক তাকালো। আমাকে আসতে বলে কোথায় গেল এই লোক? রুদ্রর রুমের দরজা বাইরে থেকে লাগানো, তার মানে রুমে নেই। সেজুতি ফিরতে যাবে, হঠাৎ রুদ্রর বলিষ্ঠ হাত টেনে রুমে নিয়ে এলো ওকে। সেজুতি ভয় পায়নি, তবে চমকেছে হঠাৎ আক্রমণে। রুদ্র ওকে রুমের ভেতরে এনে দরজা লাগিয়ে দিল। সেজুতিকে চেপে ধরল দেয়ালে, মাথার ওপর এক হাত রেখে দাঁড়ালো। সেজুতি ভয় না পেলেও কাঁপছে। রুদ্র সামনে এলেই শুরু হয় কাঁপাকাঁপি। ব্যাগটা কাঁধ থেকে খসে পড়ল মেঝেতে। রুদ্র একবার সেদিকে তাকিয়ে সেজুতির মুখের দিক তাকালো। ঠোঁট জুড়ে মিটিমিটি হাসি। সেজুতির এরকম কাঁপুনি খুব এনজয় করে। সেজুতির গোছা চুল কপালের পরে চোখের পাশ টেকে দিয়েছিল। রুদ্র ফু দিল, উড়ে উঠে সরে গেল সেগুলো। সেজুতি চোখ বন্ধ করে আবার খুলল। মিহি কণ্ঠে শুধালো, ডেকেছেন কেন? রুদ্র সোজা হয়ে দাঁড়ায়, সোজা সাপটা বলল, থ্যাঙ্কস দেওয়ার জন্য। সেজুতির মুখ কালো হয়ে গেল। রুদ্র থ্যাঙ্কস বলবে শুনে, কেন? তাদের মধ্যে কি এতই ফর্মাল সম্পর্ক? ছোট করে বলল। রুদ্র বুকের সাথে হাত ভাঁজ করে বলল, খুব, আপনি আমার জন্য এত কিছু করলেন। আপনাকে আমি থ্যাঙ্কস না দিয়ে পারি? ইনফ্যাক্ট আপনি বুদ্ধি করে আমায় মেসেজ করলে আমি যেতাম না, আর মায়ের লুকোনো কথাগুলো শুনতে পেতাম না নিজের কানে। তাই আপনার অনেক বড় ধন্যবাদ পাওনা। সেজুতি কালো মুখে বলল, বুঝেছি, কিন্তু দরকার নেই। আমি যা করেছি মন থেকেই। রুদ্র ভ্রু নাচালো, তাই? জি। তাহলে তো আপনার একটা গিফটও পাওনা আছে। সেজুতি তাকালো, কি গিফট? রুদ্র আবার কাছে এসে দাঁড়ালো, শীতল কণ্ঠে বলল, চোখ বন্ধ করুন। রুদ্রর গাঢ় আওয়াজে সেজুতির আর প্রশ্ন করার ইচ্ছে হলো না। বাধ্য মেয়ের মতো চোখ বন্ধ করল। পরপর পেল গালে একটা উষ্ণ ঠোঁটের স্পর্শ। রুদ্র গভীর চুমু খেয়েছে সেখানে। মেরুদণ্ড সোজা হয়ে এলো সেজুতির। শীতল স্রোতে গা ভাসালো। রুদ্র ওর কানের লতিতে চুমু খেল, তারপর সেজুতির শরীর ঝাঁকুনি দিতেই সরে এলো। সেজুতির ঘন শ্বাস পড়ছে, যেন এতক্ষণ দম আটকে ছিল। চোখ খুলতেই পারছে না, খুব করে চাচ্ছে রুদ্রর দিক তাকাতে। পাতা দুটোতেও যেন আঠা লাগিয়ে দিয়েছে কেউ। সেকেন্ড খানেক ওভাবেই গেল। এরপর নাকের ওপর রুদ্রর নিঃশ্বাসের ছোঁয়া পেল সেজুতি। রুদ্র নিরেট কণ্ঠে বলল, এই নিয়ে 4বার হলো। সেজুতি চোখ বুজে সম্মোহনের মতো শুধালো, কি? চুমু খাওয়া? সেজুতি চট করে চোখ খোলে, ভ্রু কুঁচকে বলল, না। 3বার হয়েছে। রুদ্র ঠোঁট কামড়ে হাসল। নিজের কথা খেয়াল করে লজ্জায় এইটুকুন হয়ে গেল সেজুতি। তখন বাইরে থেকে অরুণার ডাক ভেসে আসে, রোদু, কোথায় গেলি? রুদ্র কিছু না বলে বেরিয়ে গেল। সেজুতি তখন মাথা তুলল, ওর যাওয়ার দিক চেয়ে বিড়বিড় করল, 4বার কি করে হলো? ভেবে দেখুন, উত্তর পেয়ে যাবেন। বাইরে থেকে মাথা কাত করে বলে ওঠে রুদ্র। সেজুতি ভরকালো। রুদ্র শুনে ফেলেছে, আবার একটু আগে চুমু দিয়েছে। সেজুতি আর টিকে থাকতে পারল না। লজ্জায় হাঁসফাঁস করে ধরাম করে দরজা লাগিয়ে দিল।